আছেন? আপনাদের যারা জয়েন করেছেন এর মধ্যে কয়েকজনের দেখছি যে ডিভাইসের নাম আছে, তাদের নিজস্ব নামটা নাই। আপনারা ডিভাইসের নামটা রিনেম করে নিজের নামটা লিখে দেন। আমরা যাদের নাম নাই তাদেরকে আমরা রিমুভ করে দিব। তো আপনারা যাদের ডিভাইসের নামটা আছে তারা ডিভাইসের নামটা রিনেম করে নিজের নামটা লেখেন। ওয়ান প্লাস সিপিএইচ, অপো সিপিএইচ 2687। আর মিস শিমু, আপনি কি খুঁজে পেয়েছেন আপনার কোন নাম্বার আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন? হ্যালো শিমু, কি শুনতে পাচ্ছেন আমাকে? কত ক্লাস করতে পারছি না, এত খারাপ নেই। শিমু, কি খুঁজে পেয়েছেন আপনার কোন নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার? রেজিস্ট্রেশন দিয়েছেন এক নাম্বার, কল করেন আরেক নাম্বার থেকে। এটা তো আমাদের জন্য খুব জটিল। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সবাই? ওকে, থ্যাংক ইউ। এখানে আজকে আমাদের প্রথম ক্লাস ভ্যাটের, ভ্যাট প্র্যাকটিক্যাল A to Z, এবং যারা সিএল ট্যাক্স পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে তাদের ভ্যাট পার্টটুকু আমরা এখানে কভার করব। টোটাল ভ্যাট লটাই আমরা কভার করব, কোনো কিছুই বাদ থাকবে না ভ্যাটের। হ্যাঁ, সো আমরা একটু সবাই যদি মনোযোগী থাকি ক্লাসে, তাহলে আমাদের ওভারঅল জিনিসগুলা আয়ত্ত করতে সময় লাগবে না, বুঝতে সময় লাগবে না। তো আমরা সবাই একটু কোঅপারেট করব। যাদের এখান থেকে মনে করেন যে আনমিউট থাকলে সাউন্ড হতে পারে, ডিস্টারবেন্স হতে পারে, তারা মিউট থাকবেন। আর যাদের মনে হয় যে না, আপনার এনভায়রনমেন্টটা ভালো আছে, সেখানে নয়েজ হওয়ার সুযোগ নাই, আপনি আনমিউট থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর আমরা যেটা করব, কিছুক্ষণ পর পরই আপনাদের কাছ থেকে জানতে চাইবো, জিজ্ঞেস করব, ইন্টারাকশন হবে। তো যেটা হয় ট্রেনিং এ, যে আপনার মাথায় আগে থেকে অনেক কোশ্চেন থাকে, অনেক কিছু বোঝার চেষ্টা করতে থাকেন, তখন হয় কি ট্রেনিং এর যে ফ্লোটা, ওই ফ্লোর সাথে না গিয়ে আপনি হঠাৎ করে করে আপনার কোশ্চেন গুলো আপনি তুলে ধরেন। ওইটা না করে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি ওয়েট করবেন যখন ফ্লোর দেওয়া হবে, এবং কোশ্চেন শুধু যতটুকু এরিয়াতে আলোচনা হয়েছে, যে একটা পেজে আলোচনা হচ্ছে, যেই 5টা লাইনে আলোচনা হচ্ছে, সেইটুকুর মধ্যে কোশ্চেন করবেন। আপনার কোশ্চেনটা হয়তো চতুর্থ দিনের কোশ্চেন, সেটা কি প্রথম দিন করাটা ওয়াইজ হবে স্যার? মনে করেন 4 নাম্বার ক্লাসের যে কোশ্চেন, সেটা কি 1 নাম্বার ক্লাসে করাটা কি ওয়াইজ হবে? ক্লাস 4 এর কোশ্চেন ক্লাস 1-এ হবে না। সো আজকে আপনার যে ক্লাসটা হচ্ছে, যে টপিকস এর উপর, যে এরিয়ার উপর আলোচনা হচ্ছে, যখন যতটুকুর উপর আলোচনা হচ্ছে, সেই অংশটুকু থেকে আপনাকে যখন জিজ্ঞেস করবে, সেই জায়গায় যদি আপনার কোনো প্রবলেম থাকে, সেটা বললে আস্তে 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 আপনি আপনার টার্গেটে পৌঁছায় যাবেন, আপনার কোনো কিছুই অজানা থাকবে না। কথা কি বুঝতে পেরেছি? জি। তো আমরা যদি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি, কাইন্ডলি যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, তারা একটু একজন একজন করে পরিচয়টা যদি, প্রথমে রাকিব ওপেন আছেন, রাকিব আপনার পরিচয়টা একটু যদি দেন। রাকিবুল হাসান। হ্যাঁ, কার আন্ডারে রেজিস্ট্রেশন? হ্যাঁ, কার আন্ডারে রেজিস্ট্রেশন? আপনার প্রিন্সিপাল কে? আচ্ছা, বুঝতে পেরেছি। মতিঝিল ওই যে জীবন বীমা ভবনের পিছনে বিল্ডিংটা নাকি? ওকে জি,
থ্যাংক ইউ স্যারকে আমার সালাম দিয়েন। হ্যাঁ, ওকে। দেন মিস্টার আবুল কাশেম। কাশেম কি দুইটা ডিভাইস থেকে জয়েন করেছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন করেছেন? জি স্যার, ফোন থেকে ল্যাপটপ থেকে। একটা ক্লোজ করে দিবেন, নাহলে নয়েজ হবে। একটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে? ল্যাপটপে থাকেন। জি স্যার, ঠিক আছে। ওকে। স্যার আমি জিকি বেলকুম থেকে বলছিলাম। ওকে, কোন স্যার আন্ডার রেজিস্ট্রেশন? স্যার কিবরিয়া স্যার আন্ডারে। ওকে, নিকেতনে বসে নাকি? জি জি। ওকে, মিস্টার আবিদ হাসান। আসসালামু আলাইকুম স্যার, আমি আবিদ হাসান বলতেছি, আমি পিনাকিয়ান কোম্পানি থেকে। কি নাইকিতে? আচ্ছা, আপনাদের অফিস কোথায় এখন? এখন হাতিরঝিল মোড়ে হলিডে ইনের অপোজিটে। আচ্ছা আচ্ছা, ওই যে বুঝতে পারছি, ওই জি, যে উত্তরা উত্তরা, ফাইনাল, উত্তরা উত্তরা মোটরস এর ফাইন্যান্সের। বিল্ডিং এ। রাইট, জি উত্তরা জি মোটর। জি। জি জি স্যার। অজিত দাদা তো এখন দেশে নাই নাকি? অজিত স্যার বাইরে আছেন, দেশের বাইরে আছেন এখন। রাইট, ওকে, থ্যাংক ইউ। মিস্টার অনুপ রয়। অনুপ রয় কি আছেন? মিস্টার আওয়াল হোসেন, আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন করছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, দুইটা ডিভাইস থেকে। দুইটা ডিভাইস করলে সমস্যা। জি, বলেন, আপনি কি হালাদের নিচে আছেন নাকি এখনো? স্যার আমি আসলে প্রি আর্টিকেলশিপ অন অফ অফারে রেজিস্ট্রেশন নিয়েছিলাম, এখনো কোনো ফার্মে জয়েন করি নাই। আমি এখন জব হুম, করতেছি ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড, এটা ইউনাইটেড গ্রুপের একটা সিস্টার কনসার্ন। আচ্ছা, বুঝতে পারছি। 96 রেজিস্ট্রেশন নাম্বার, তার মানে তো হচ্ছে প্রি আর্টিকেলশিপের নাম্বার এটা। হ্যাঁ, ওকে। তারপর ফাহিম সরকার আছেন? ফাহিম সরকার নাই। ফাহিম জুবায়ের। আসসালামু আলাইকুম স্যার, আমি ফাহিম জুবায়ের। স্যার আমি রহমান মোস্তফা আলম এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টস আছি, আর্টিকেলশিপ করতেছি। স্যার আমার প্রিন্সিপাল স্যার হচ্ছে মোস্তফা আলম স্যার। স্যার আছে কেমন? স্যার হ্যাঁ, আছে ভালোই স্যার। আমার আগের ফার্ম নাকি? জি স্যার। ওকে। মিস্টার মিস ফারজানা আক্তার। ফারজানা আক্তার আছেন? ফাহিম জুবাইর কি আপনি আমাকে দেখেছেন ফার্মে কখনো? আমি দেখেছি আপনাকে। স্যার আপনি যাওয়ার পরে আমি ফার্মে জয়েন করছি, তখন আচ্ছা, মহাখালীতে ছিলাম। বুঝতে পারছি, এখন তো এখন স্যার পল্টনে। পল্টনে। স্যার মেবি একদিন আসছিলেন আমাদের ফার্মে। ওকে। নাইমুল ইসলাম আছেন? নাইমুল ইসলাম। নাইম। মাহমুদ হাসান। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান বলছি। সায়েন্সিয়া কর্পোরেশন থেকে। আমি সায়েন্সিয়া কর্পোরেশনের প্রোপ্রাইটার। আমার নিজের নামে আরকি বিন আর ভ্যাট করা আরকি। আপনার আপনার রেফারেন্সটা আমি পেয়েছিলাম মোহাম্মদ রায়হান থেকে, আমার চাচা লাগে উনি। আচ্ছা আমাদের আচ্ছা। ঠিকানা হচ্ছে আরকি 33 যে বাই 2 হাটখোলা এটা কি আরকি। ওই যে আটখোলা না? জি, 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 হাটখোলা জাকি সায়েন্টিফিক। এন্টারপ্রাইজের, হ্যাঁ, জি, বুঝতে জি, জি, পেরেছি। স্যার। জি, জি, জি। রায়হান ভাই হচ্ছে আমার স্কুলের বড় ভাই আর কি, কুমিল্লা ইসলামী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের। বুঝতে পেরেছি। জি, জি। তো দেন আছে কি মুস্তাকিম মিয়া আছেন? নাই। আর শেখ স্যার জুবায়ের তো মুস্তাকিম সুইচে মিয়া। আছে নাকি? শেখ জুবায়ের। স্যার নাইমুল ইসলাম বলছিলাম। জি, বলেন। স্যার আমি নাইমুল ইসলাম, পিসিএনআরটি বাংলাদেশ। আমার বস হচ্ছে রাহুল স্যার। আচ্ছা আচ্ছা। জুবায়ের আছে নাকি? শেখ জুবায়ের। জি স্যার, আছি স্যার। আমি চাকরি বাকরি কেমন চলো তোমার? স্যার চাকরি বাকরি চলে আলহামদুলিল্লাহ স্যার। এখানে রিজাইন দিয়ে দিছি স্যার, অন্য একটা জায়গায় জয়েন করতেছি 25 তারিখ স্যার, এখানে যাক, ভালো। জয়েন। সেটা জয়েন করে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার সি এর পরীক্ষার রেজাল্টের কি খবর সেটা বলো। স্যার শুরু করছি স্যার, আবার নতুন করে ইনশাআল্লাহ স্যার, দেখা যাক। চাকরিতে বেশি ঝুঁকে গেলে পড়াশোনা আস্তে আস্তে ফ্লো বন্ধ হয়ে গেলে বিপদ। পড়াশোনা ফ্লোটা কষ্ট করে হলেও রানিং রাখতে হবে। হ্যাঁ,
ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন। ফাতিমা সিদ্দিকা বুঝছেন? আসসালামু আলাইকুম, আমি ফাতিমা সিদ্দিকা। আমি রহমান রহমান হব থেকে আমার আর্টিকেল শেষ করেছি। আর এখন স্যার ফার্মে কয়েকদিন জব করে এখন একটু ব্রেক নিয়েছি, বুঝতে পেরেছি। পড়াশোনা করবো। Okay, সৌরভ লস্কর বুঝছেন? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সৌরভ লস্কর। আমি এসএব আহমেদ অ্যান্ড কোম্পানিতে আর্টিকেলশিপ স্টুডেন্ট হিসেবে আছি স্যার। Okay, কার আন্ডারে? স্যার মোস্তাক আহমেদ এফসিএস। মোস্তাক ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ কি বাদ পড়েছেন? পরিচয় নেওয়া হয় না এরকম? শামীম, জি বলেন। স্যার আমি এই যে জাকি এন্টারপ্রাইজ থেকে রায়হান স্যারের রেফারেন্স আর কি। আচ্ছা আচ্ছা, আপনার তো দুইজন এই যে জয়েন। জি দুজন, এম নাইমুল ইসলাম আর আমি শামীম আর কি। আচ্ছা, সৈয়দা রায়হা জাহরা আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমি এখন স্যার প্রি আর্টিকেলশিপ স্টুডেন্ট। ওকে, পড়াশোনার কি অবস্থা, কতটুকু পাস করেছেন? স্যার সিএল এর স্যার 5টা সাবজেক্ট পাস করেছি, বাকি আছে কি? স্যার টেক্সট আর আইটি। ওকে, আইটি কি পড়াশোনা করতেছেন, কি দিয়ে পড়তেছেন? স্যার স্লাইড গুলো যে টিচাররা দেন সেগুলোই। আচ্ছা, ওই আইটির জন্য আপনি যেটা করবেন, আমাকে একটু আজকে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করে রাখেন, তাহলে আমি আইটির 13টা চ্যাপ্টারের ম্যাটেরিয়ালস আছে যেগুলো পড়লে আপনি পাস করবেন, ঠিক আছে? ওগুলো দিয়ে দিব, হ্যাঁ? জি স্যার, আর থ্যাংক ইউ স্যার। আর ট্যাক্সের তো টেনশন নাই, আমাদের ক্লাস গুলো শেষ হয়ে গেলে দেখবেন যে ট্যাক্স পাস হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নাই কোনো। ওকে ওকে স্যার। ওকে, ও এতক্ষণ স্যার জি আইটির জিনিসটা স্যার আমরা কি পেতে পারি স্যার? হ্যাঁ পেতে পারেন, এটা আমার কি সমস্যা, লোকজন পাস করলে তো আমার জন্য ভালো, তাহলে তাই না? স্যার আমারও একটু লাগতো স্যার। ওকে ঠিক আছে, আপনি ওই হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করেন, দিয়ে দেবো না। তো আমার বাংলা লিঙ্ক নাম্বার, এই যে এখানে আপনাদের স্লাইডের মধ্যে যে নাম্বারটা আমার আছে, সেই নাম্বারটা, এই যে প্রথম নাম্বারটা 09142847005, ঠিক আছে? এই নাম্বারে একটু টেক্সট করেন, জি স্যার। তাহলে আমি লিখে দিয়েন যে আইটি ম্যাটেরিয়ালসটা, তাহলে আমি দিয়ে দিব কালকে, হ্যাঁ? ওকে, আসলে এই শুরুতে এতক্ষণ আলোচনা করে আপনাদের পরিচয় জেনে অনেকের মনে হবে সময়টা নষ্ট, এটা আসলে ইন্টারাকশনটা করছি এই জন্য যে আপনাদেরকে একটু কি সিরিয়াসনেসটা, অনেকের থাকে না, অনেক শক্ত অবস্থায় থাকে, অ্যাডজাস্টমেন্টের জায়গায় থাকে না, আমরা একটু রিল্যাক্স মুডে থাকবো, কিন্তু অ্যাটেন্টিভ থাকবো। কি থাকবো? অ্যাটেন্টিভ থাকবো। এখানে এরকম মনে করার কোনো কারণ নাই যে না আমি এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে কে কি মনে করবে, হ্যাঁ এটা সিলি কোশ্চেন হচ্ছে কিনা, এরকম মনে করার কোনো কারণ নাই। আপনি এখানে শিখতে আসছেন, বরঞ্চ এখান থেকে যাওয়ার পরে যদি আপনার কোনো কিছু শিখার বাকি থাকে, এটা আপনার জন্য সমস্যা, রাইট? আর কোশ্চেন করার সময় জাস্ট যেটা মনে রাখতে হবে যে আপনি নিজে আগে একটু থিঙ্ক করবেন, চিন্তা করবেন, তারপর কোশ্চেন করবেন। চিন্তা না করে কোশ্চেন করলে এমন হবে যে যে কোশ্চেনটা আসলে করার কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে, এরকম মনে হবে। এই জন্য একটু চিন্তা করবো, তারপর কোশ্চেন করো। আজকে এখানে অনেকেই আছেন যারা হয়তো ব্যাট নিয়ে আগেও পড়াশোনা করেছেন, আছেন না স্যার? কেউ কেউ ব্যাট নিয়ে পড়াশোনা করছেন নাকি সবাই নতুন? সবাই তো নতুন না, অনেকে আছেন পড়াশোনা করছেন আগে। আমরা জাকি এন্টারপ্রাইজের নতুন আর কি। জি, তো এই ক্ষেত্রে নতুন পুরাতন হলে সুবিধা কি? নতুন হলে সুবিধা হলো যদি জীবনে কোনো কিছু ভুল জিনিস শিখে থাকে, তাহলে সেটা ভুলার প্রয়োজন হয় না। যারা পুরাতন তাদের মধ্যে ভুল শিখা থাকতে পারে, যে নতুন কিছুই জানে না তার কাছে তো ভুল কিছু নাই, তাই না স্যার? সে একদম ফ্রেশ, সে আজকে যা শিখবে সেটাই ফ্রেশ মাথায় ঢুকবে। কিন্তু যদি কেউ আগে থেকে শিখে থাকে আর ওইখানে যদি কোনো ভুল কিছু শিখে থাকে, তাহলে ওই ভুলটা আর আজকেরটার মধ্যে কি করবে? কন্ট্রাডিকশন চলবে, তাই না? তখন সে আগের ভুলটা ভুলতে হবে, এটাকে নতুন করে শিখতে হবে। নতুন যারা আছেন তাদের এরকম ভয় পাওয়ার কোনো কিছু নাই। আজকের ক্লাসটা আমাদের মূলত হচ্ছে টোটাল ভ্যাট আইনটাকে কত সহজভাবে আপনার কাছে বুঝাই দেওয়া। আমরা যখন ঢাকা শহরে কোথাও যাই, সব অ্যাড্রেস তো চিনি না, তাই না? কোন একটা নতুন অ্যাড্রেসে যাব,
সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওই লোকেশনে পৌঁছাইতে পারি সহজে? ই ম্যাপ, সিটি কর্পোরেশন ম্যাপ না গুগল ম্যাপ? গুগল ম্যাপ, ওকে। তাহলে গুগল ম্যাপ আপনাকে লোকেশন খুঁজে বের করে দেবে কোথায় কিভাবে যেতে হবে, ডানে যেতে হবে, বামে যেতে হবে, তাই না? আজকে আমাদের ক্লাসটাও তাই টোটাল ভ্যাট আইনের গুগল ম্যাপ হিসেবে কাজ করবে। কি করবে? কাজ করবে। তাহলে ভ্যাট আইনের কোন কোন জায়গায় কি কি আছে এটা আপনি সহজে লোকেট করতে পারবেন। যেমন আপনি যদি একটা মহল্লায় হাঁটেন, হ্যাঁ, রাস্তা ধরে ধরে হাঁটলেন নিচে রাস্তা দিয়ে, এই হেঁটে দেখা আরটা হচ্ছে উপর থেকে হেলিকপ্টার থেকে দেখা অথবা ছাদের থেকে নিচের দিকে দেখা, দুইটার মধ্যে তফাৎ আছে কিনা স্যার? তাহলে আমরা যদি উপর থেকে পাখির মতো দেখি তাহলে সব ওই এরিয়া সবগুলা জিনিস একসাথে আমার কাছে চোখের সামনে ভিজিবল হয়, রাইট? যেমন আপনারা যখন ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করেন তখন আপনারা কি করেন, ওই একটা মহল্লায় 10টা রাস্তা থাকলে 12টা রাস্তা থাকলে এক একবার এক এক রাস্তায় হাঁটেন, রাইট? কিন্তু আমার কাজ হচ্ছে আপনাকে পাখির মতো উপর থেকে ওই ভিউটা দেওয়া যে এট এ টাইম আপনি 10টা রাস্তারই ভিউগুলো একসাথে দেখতে পারবেন। তাহলে আপনি তখন চুজ করতে পারবেন যে আপনার কি ডানে যেতে হবে না বামে যেতে হবে না কোন রাস্তা জ্যাম আছে, রাইট? তো আমাদের আজকের কাজটা হচ্ছে ভ্যাট আইনটা কত সহজে আমরা চোখের সামনে ভাসবে, কত সহজে আমি ভ্যাট আইনটার কোন জায়গায় কি আছে এটা বুঝতে পারবো, বলতে পারবো। এটা হচ্ছে আজকের মূল কাজ, ওকে? দেন আপনার মাথায় কোনো কোশ্চেন আসতে দেখবেন যে আপনি ওই যে আপনাকে ভিউটা দিলাম সেক্ষেত্রে আপনি খুঁজে বের করতে হবে, হ্যাঁ ওই জায়গাটায় খুঁজলে আমার এই কোশ্চেনটার আনসার আমি পাবো। তাহলে আপনার আনসার খুঁজে পাওয়ার মতন একটা অ্যাবিলিটি আজকে কি হবে, তৈরি হবে। আপনি ইন্ডিভিজুয়ালি ল পড়লে এটা কমপ্লিট করতে 2 বছর 5 বছর অনেক সময় লাগবে, কিন্তু আপনাকে এই যে এখন যে টেকনিক ধরে আপনাকে বুঝাই দিব, এতে কি হবে, আপনি অল্প সময়ে টোটাল ভ্যাট লটাকে নিজের আয়ত্তে আনতে পারবেন। ক্লিয়ার স্যার? ওকে। তো আমরা আমার পরিচিত এখানে দেওয়া আছে, এখানে সময় নষ্ট না করি। আমি মোহাম্মদ আনোয়ার এফসিএ, আমি মোহাম্মদ জামান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রোপাইটার এন্ড সিইও, এবং আমার একটা এই জামান একাডেমি এন্ড অ্যাডভাইজারি একটা কনসালটেন্সি ফার্ম আছে, সেটা থেকে আপনাদের ট্রেনিংটা চলছে। বাকি পরিচয়গুলো এখানে আছে, এখানে আর সময় নষ্ট না করি। হ্যাঁ, আমাদের টোটাল সেশন হবে 8টা। কয়টা? 8টা। এই 8টা সেশন কোন দিন কোন সেশনে কি টপিক এখানে ডিটেলসটা দেওয়া আছে। আর আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রপোজড একটা শিডিউল আমরা দিয়েছি, যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় তাহলে আমরা ওইভাবেই চলবো, ঠিক আছে? যদি কোনো বিশেষ সমস্যা হয় বা অন্য কোনো শিডিউলের ঝামেলায় পড়ে যায় তাহলে সেটা আগে থেকে জানিয়ে দিব, ওকে? ওকে। তো আজকে আমাদের কাজ হচ্ছে ভ্যাটের টোটাল এরিয়াগুলো বোঝা, বেসিকটা জানা কোথায় কি আছে, ওকে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটাতে কি বুঝি স্যার? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। ভ্যালু অ্যাডেড ট্যাক্স মিন্স ভ্যালু এডিশনের উপর ট্যাক্স। কি ভ্যালু এডিশনের উপর ট্যাক্স? যতটুকু ভ্যালু এডিশন হচ্ছে তার উপর ট্যাক্স। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনি একটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করলেন, কোন একটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করলেন 100 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? তাহলে আপনি তো কিনার আগ পর্যন্ত এটা আপনার কাছে ভ্যালু কত ছিল? 0 ছিল, রাইট? যখন কিনছেন তাহলে এটার ভ্যালু এডিশন কত হলো? 100 টাকাতে কিনছেন, তাহলে ভ্যালু কত অ্যাড হলো? 110। 100। তাহলে 100 টাকা ভ্যালু অ্যাড হয়েছে, 100 টাকার উপর ভ্যাট দিবেন। তাহলে 100 টাকার উপর 15% ভ্যাট হলে কত টাকা ভ্যাট হয়? 115 টাকা, 15 টাকা দেয়। 15 টাকা। 15 টাকা ভ্যাট হয়, ওকে। এই যে 100 টাকা র মেটেরিয়ালসটা নিয়ে আসছেন, মনে করেন আপনি এটা প্রোডাকশন করেন, আপনি এটা জাস্ট কি করেন, ট্রেডার হিসেবে কেনেন আর বিক্রি করেন। যেমন জাকি এন্টারপ্রাইজ বা এখানে যারা আছেন ওই যে কেমিক্যাল বিজনেসের 3-4 জন, আপনারা কি করেন, এটা কেনেন আর বিক্রি করেন, আপনারা তো কোনো প্রোডাকশন করেন না, প্রসেস করেন না, রাইট স্যার? না না, জি 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 স্যার। মনে করেন 100 টাকারটা একটা উদাহরণস্বরূপ যদি ধরি, যে 100 টাকা দিয়ে কিনছেন, 20 টাকা অ্যাড করে 120 টাকা বিক্রি করছেন। তাহলে 100 টাকা যখন কিনছেন তখন ইম্পোর্ট স্টেজে 15 টাকা ভ্যাট দিয়ে আসছেন, রাইট? 100 টাকার উপর জি 15 টাকা দিচ্ছি, জি 15%। 15 আমরা টাকা ভ্যাট দিয়ে আসছেন। 10% দিচ্ছি। যাই হোক, পার্সেন্ট ভুলে যান স্যার, বলছি না যারা আগে থেকে জানে তাদের জন্য শিক্ষা কঠিন। আমি যতটুকু বলবো ওটুকুর মধ্যে থাকেন, দেখবেন যে আপনার লাইফটা সহজ হয়ে যাবে। হ্যাঁ,
জি স্যার অবশ্যই। তাহলে 100 টাকা দিয়ে কিনলাম, 15% ভ্যাট দিলাম, 15 টাকা ইম্পোর্ট স্টেজে ভ্যাট দিয়ে আসলাম কাস্টমসে। ওকে, জি জি এরপরে আমি ঢাকাতে আমার এই ম্যাটেরিয়ালসটা আনছি, এনে এখন কাস্টমার কাছে বিক্রি করছি কত? 100 প্লাস 20 টাকা, 120 টাকা সাথে ভ্যাট যোগ করে বিক্রি করছি, রাইট? জি জি স্যার। ওকে, তাহলে ইম্পোর্ট স্টেজে 100 টাকা ভ্যালুয়েশন ছিল, ওইখান থেকে আসার পর আমি আরো কত টাকা ভ্যালুয়েশন করলাম? 20 টাকা। 20 টাকা। তাহলে আমাকে এই 20 টাকার উপর ভ্যাট দিতে হবে। কত টাকার উপর ভ্যাট দিতে হবে? 20 টাকার পরে 20 টাকার উপর ভ্যাট দিতে হবে। তাহলে ভ্যালু অ্যাড হইলে যতটুকু ভ্যালু অ্যাড হবে, আপনার কাছ থেকে নিয়ে যে কিনছে সে নিয়ে যদি আরেকজনের কাছে বিক্রি করে 150 টাকায়, তাহলে তার জন্য ভ্যালুয়েশন কত হবে? সে আপনার থেকে কিনছিল 120 টাকায়, রাইট? তার সাথে সে আরো 30 টাকা যোগ করছে, তাহলে 120 টাকা তার কেনার সময় ভ্যালুয়েশন হচ্ছে, পরবর্তীতে সে আরো 30 টাকা ভ্যালু অ্যাড করছে, রাইট? জি স্যার। তাহলে কেনার সময় 120 টাকার উপর ভ্যাট আপনি তার কাছ থেকে নিয়ে নিছেন না? তাহলে সে পরবর্তীতে আরো কত ভ্যালু অ্যাড করলো? 30 টাকা। তাহলে এই যতটুকু ভ্যালু সে এডিশনালি অ্যাড করলো সেটার উপর ভ্যাট দেওয়া লাগবে। তাহলে 30 টাকার উপর ভ্যাট কত টাকা আসে 15% করলে? 4.5 টাকা। কত আসে? 4.5 টাকা। এখন দেখেন, আপনি বললেন যে স্যার আমি যখন 100 টাকা দিয়ে কিনছিলাম, পরে এটা 120 টাকা যখন বিক্রি করছি, 120 টাকা গুণন 15%, রাইট? তাহলে 18 টাকা ভ্যাট যোগ করে বিক্রি করছিলাম, তাই না স্যার? 18 টাকা। জি ওকে, তাহলে দেখেন 18 টাকা তাহলে আমার বিক্রির উপর ভ্যাট আসছে, আর আমি কেনার সময় কত টাকা ভ্যাট দিয়ে আসছি? 15 টাকা। 15 টাকা। তাহলে 18 থেকে 15 বাদ দিলে কত থাকে? 3.5 টাকা। 3 টাকা স্যার। 3 3 টাকা। টাকা। 18 থেকে 15 বাদ গেলে 3 টাকা থাকে। তাহলে এই 3 টাকা ভ্যাট আসছে। এই 3 টাকা কিভাবে আসলো দেখেন, আপনি ওই 100 টাকার পরে কত টাকা ভ্যাট ভ্যালু এডিশন করছিলেন? 20 টাকা। 20 টাকা। তাহলে 20 20 টাকার টাকা। উপর 15% করলে কত হয়? 18 টাকা 20 20 টাকার উপর 15% করলে 18 3 টাকা। টাকা। 3 টাকা। স্যার 3 3 টাকা। টাকা। তাহলে দেখেন ওই যে 120 টাকার উপর ভ্যাট 18 টাকা আসলো, 100 টাকা কেনার সময় দিয়ে আসছেন 15 টাকা ভ্যাট, তাহলে বাকি ভ্যাট দিতে হচ্ছে 3 টাকা। তাহলে আমি বলছিলাম যে ভ্যালু এডিশনের উপর 3 আপনাকে ভ্যাট দিতে হবে। তাহলে 18 টাকা মাইনাস 15 টাকা ভ্যাট দিতে হলে কত টাকা এখন আপনাকে এডিশনাল? 3 টাকা। 3 টাকা। এই 3 টাকার হিসাবটা কি? ওই যে আপনি যে 20 টাকা ভ্যালু অ্যাড করছিলেন, 20 টাকার উপর 15% করলে কত হয়? 3 টাকা। 3 টাকা। দ্যাট মিন্স যতবার ভ্যালু এডিশন হবে ততবারই আপনার ওই ভ্যাটটা যোগ হবে, রাইট? তাহলে ভ্যালু এডিশনের উপর ট্যাক্স, এই জন্য এটাকে বলে ভ্যালু এডেড ট্যাক্স। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর ভ্যাট স্যার আমি যদি পণ্যটা আবার বিক্রি করি স্যার, সেক্ষেত্রে মনে করেন 120 টাকার পণ্য 130 টাকায় বিক্রি করলাম, কাইন্ডলি একটু যদি ওইটাও বলেন স্যার, 130 টাকা হলে তখন কি হবে স্যার? পরে আসি, আপনার কথার মধ্যে ঝামেলা আছে। একই জিনিস কি আপনি আবার বিক্রি করতে পারবেন? আপনি তো এটা একজনের কাছে, সে না আরেকজনের কাছে বিক্রি করতে পারবেন, আপনি বিক্রি করতে পারবেন? আমি স্যার বলছি যে আমি কিনছি তো 120 টাকায় স্যার, বিক্রি করে আমি আবার বিক্রি করলাম স্যার। আমি কিনে আর কি 120 টাকা কিনছি স্যার, কেনার পরে আমি না, বিক্রি আবার করলাম স্যার। বিক্রি কেন? তার মানে বিক্রি একবারই হইতেছে, আবার তো না। বিক্রি একবারই তো। আপনি বিক্রি কবার করছেন? একবারই তো করতেছেন আপনি। হ্যাঁ জি কথাটা শেষ করি, হ্যাঁ। 100 টাকায় আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, 20 টাকা অ্যাড করে আপনার কাছে 120 টাকা বিক্রি করছি। ক্লিয়ার? জি জি স্যার। আপনি 120 টাকা কিনে সেই জিনিসটা 150 টাকা বিক্রি করতেছেন, এটা বুঝতে চাচ্ছেন? জি জি স্যার। জি জি। তাহলে আপনি এটা আবার বিক্রি কেন বলছেন? তাহলে কি দ্বিতীয়বার বিক্রি করছেন? আপনি তো একবারই বিক্রি করছেন স্যার। হ্যাঁ শব্দ একবারই স্যার। শব্দ চয়নের কারণে কিন্তু রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? সরি স্যার। তাহলে জি তাহলে আপনি 120 টাকা কিনছেন, বিক্রি করছেন কত টাকা? 50 টাকা। 150 টাকা। তাহলে কত টাকা ভ্যালু এডিশন করছেন? 30 টাকা। আমি 30 টাকা। তাহলে 30 টাকার উপর 15% করলে কত হয়? 4.5 টাকা। 4.5 টাকা। তাহলে দেখেন আপনি 150 টাকার উপর যদি আমরা 15% করি, তাহলে কত টাকা আসে স্যার? 22 টাকা 50 পয়সা। কত আসে? 22 টাকা 50 পয়সা। 22 টাকা 50 পয়সা। আপনি কিনছেন 120 টাকায়, ওখানে 18 টাকা। কত টাকা দিয়ে আসছেন হ্যাঁ। কেনার সময়? 18 টাকা। স্যার তাহলে 22 টাকা 50 থেকে 18 টাকা বাদ দিলে থাকে কত? 4.5 টাকা। তো 4.5 টাকা মিলছে স্যার আপনার? জি স্যার। কথা সিম্পল। আপনি এটাকে যতবারই এক্সাম্পল দেন, রেজাল্ট তো একই হবে। একটা এক্সাম্পল বুঝলেই পৃথিবীর সব এক্সাম্পল বুঝবেন। থ্যাংক ইউ স্যার। জি। ভ্যাট এইটা আলটিমেটলি এটা বিয়ার করে কে? স্যার কনজিউমার। এন্ড কনজিউমার। কে? এন্ড কনজিউমার। কারণ আপনি যতবার হাত বদল হচ্ছে, আলটিমেটলি ফাইনালি যে কনজাম্পশন করছে সেই তো ভ্যাটটা কনজাম্পশন করে। আর যদি
বিক্রেতা হয় তাহলে কি করে? সে তো বিক্রি করলে আবার আরেকজনের কাছ থেকে নিয়ে নিচ্ছে, তাহলে ভ্যাটটা আলটিমেটলি কে কনজিউম করে? এন্ড কনজিউমার। কনজিউমার। ওকে, এখন দেখেন আমরা একটু যদি দেখি ভ্যাট আইন, যারা আগে থেকে জানেন, ভ্যাটের সর্বপ্রথম আইন শুরু হয় 1991 সালে, ভ্যালু এডেড ট্যাক্স অ্যাক্ট 1991। এটা আমাদের প্রয়াত সাইফুর রহমান এফসিএ উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন, সরি আপনার অর্থমন্ত্রী ছিলেন, তখন ফিনান্স মিনিস্টার ছিলেন, তখন উনি প্রথম বাংলাদেশে ভ্যাটটা কি করেন? ইন্ট্রোডিউস করেন। ওকে, সেই সময় দেখেন, জাস্ট এখানে একটু মনে রাখা যায়, সেই সময় দেখেন ভ্যাট আইনের সেকশন ছিল কয়টা? 73, আর রুলস ছিল 43। ওকে, এটা যদি নতুন আইনের সাথে একটু কম্পারিজন করি, দেখেন নতুন আইন হচ্ছে 2012 সালে। নতুন আইনে দেখেন কতগুলো সেকশন, আগে কত ছিল? 73। তাহলে এটা আগের চেয়ে প্রায় প্রায় ডবল, প্রায় আগের চেয়ে প্রায় ডবল। রুলস ছিল আগে আগে অনলি 43, আগে কত ছিল? 43, এখন কত? 119, তার মানে প্রায় 3 গুণ। তারপর দেখেন ফর্মস ছিল আগে, মূসক ফর্ম ছিল আগে অনলি 35 আগের আইনে, নতুন আইনে কয়টা? 76। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? পুরাতন আইনের চেয়ে নতুন আইনটা অনেক ইলাবোরেট, ডিটেলস বোঝা যায় না স্যার এটা? ওকে, এই নতুন আইনটা আসলে এই অ্যাক্ট, যত ধরনের অ্যাক্ট দেখবেন, অ্যাক্ট গুলা ইমপ্লিমেন্টেশন হয় পার্লামেন্টের সংসদে, কিসের মাধ্যমে? পাশের মাধ্যমে। তাহলে অ্যাক্ট গুলা পাশ হয় কোথায়? পার্লামেন্টে। এই দেখেন এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, এইটা 2012 সালে পার্লামেন্টে পাস হয়েছে। কত সালে? 2012 সালে। কিন্তু এটা ইফেক্টিভ হয়েছে কবে থেকে? 2019। তার মানে 7 বছর লাগছে এই আইনটা ইমপ্লিমেন্ট করতে, রাইট? ওকে, এই আইনটা যে নতুন আইনটা ইমপ্লিমেন্ট হবে, তাহলে এর আগে একটা ভ্যাটের আইন ছিল, তাহলে সেটাকে বাদ দিতে হবে না নাকি? এই যে দেখেন এই 3 নম্বরে এই আগের আইনগুলাকে 2019 সালে 170 নম্বর এসআর মাধ্যমে আগের আইন আর রুলস কে কি করেছে? বাতিল করেছে। আর এই যে 168 নম্বর এসআর মাধ্যমে কি করছে? ভ্যাট অ্যাক্ট এবং 333 নম্বর এসআর মাধ্যমে কি করেছে? ভ্যাটের রুলসটাকে, রুলস হচ্ছে 2016, রুলস কি 2016, এইটাকে ইমপ্লিমেন্ট করেছে। এবং এটা 2019 সালে জুলাই থেকে কার্যকর হয়েছে। কবে থেকে কার্যকর হয়েছে নতুন আইন? 2019 সালের জুলাই থেকে। জুলাই থেকে, 19-এর জুলাই থেকে। তাহলে আবিদ হাসান মিউট করেন, আবিদ হাসান মিউট করেন। ওকে, এখন দেখেন ভ্যাট আইনে সেকশন আছে 139, রুলস আছে 119। আগের আইনের সাথে এই আইনের আরেকটা মেজর পার্থক্য হচ্ছে, আগের আইনে মনে যে এক চ্যাপ্টার, মনে করেন যদি সেকেন্ড চ্যাপ্টারে ভ্যাটের যে অ্যাক্টের সেকেন্ড চ্যাপ্টারে যে বিষয় নিয়ে আলোচনা করছে, রুলসের সেকেন্ড চ্যাপ্টারে সেম বিষয় না, অন্য বিষয় নিয়ে আলোচনা, টপিক ম্যাচ করতো না। ঠিক আছে? নতুন যে আইন, সে আইনে টোটাল 18টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার আছে? এই যে 18 চ্যাপ্টার, মাঝখানে দেখা যাচ্ছে চ্যাপ্টার 18টা চ্যাপ্টার। আপনার মনের মধ্যে যত কোশ্চেন ঘুরঘুর করবে, সকল কোশ্চেনের আনসার এই 18টা চ্যাপ্টারের মধ্যেই সীমাবদ্ধ। কয়টা চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ? 18 চ্যাপ্টার। এই 18 চ্যাপ্টারকে আবার দেখেন, বাম পাশে হচ্ছে আইন, অ্যাক্ট, এই যে আইন, বাম পাশে কি আইন, আর ডান পাশে কি রুলস, বিধিমালা, রাইট? তাহলে রুলসের দেখেন অ্যাক্টের সেকেন্ড চ্যাপ্টারে যে বিষয় নিয়ে বলা আছে, সেকেন্ড চ্যাপ্টারে বলা আছে রেজিস্ট্রেশন, টার্নওভার, এনলিস্টমেন্ট, রাইট? জি। রুলসের সেকেন্ড চ্যাপ্টারে সেম টপিক না স্যার, না ভিন্ন টপিক? সেম ভিন্ন স্যার। সেম টপিক। এখানে ভ্যাট রেজিস্ট্রেশন এন্ড টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট একই জিনিস।
ভিন্ন পাইলেন কই স্যার? প্রশ্ন কথা এখানে আইনের চ্যাপ্টার 4-এ যান, রুলসের চ্যাপ্টার 4-এ যান, একই বিষয় নিয়ে আলোচনা। দেখেন এখানে ভ্যাট কালেকশন বলছে চ্যাপ্টার 4-এ, এখানে বলছে ভ্যাট কালেকশন, নাকি? ওকে, তাহলে আমরা যদি কোন একটা টপিক দেখি যে যেটা আমার দরকার, সেটা আইন অ্যাক্টের চ্যাপ্টার 10-এ আছে, তাহলে ওইটার রিলেটেড রুলসে কোথায় পাবো? চ্যাপ্টার 10-এই পাবো, তাই না? ওকে, এখন মনে করেন আমরা যারা আগে একটু পড়াশোনা করছি বা ইয়ে করছি, দুই একটা শব্দ, যেমন ভ্যাটের রিটার্ন সাবমিট করতে হয়, তাই না? ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়। এখন যদি আপনার নতুন যারা আছেন বা আগেও যারা এত ডিটেলসে পড়েন নাই যে অ্যাক্টের কোথায় আছে, কোন জায়গায় ভ্যাট রিটার্ন সম্পর্কে বলা আছে, তাহলে আমরা কি করব? এই প্রথমে এই 18টা চ্যাপ্টারে যে নাম আছে, এই 18টা চ্যাপ্টারের নাম দেখব, এই নামের মধ্যে কোনটাতে গিয়ে আমার এটা ম্যাচ করে সেটা খুঁজে বের করব। এই যে 1 থেকে 8 বাম পাশে খেয়াল করেন, এই 1 থেকে 8-এর মধ্যে কি কোথাও ভ্যাট রিটার্ন সম্পর্কে বলা আছে? দেখেন তো আছে স্যার? নাই। এখানে দেখেন তো কোথাও রিটার্ন সম্পর্কে বলা আছে? 9 নম্বরে আছে। তাহলে আমরা ভ্যাট রিটার্ন সম্পর্কে জানতে হলে কোথায় যাব? চ্যাপ্টার 9 সেকশন কত? সেকশন কত? 65। আর রুলস কত? 47 থেকে 51। তাহলে যারা ভ্যাট রিটার্ন সম্পর্কে জানতে চাইবেন, তারা তাহলে আইনের 64 থেকে 67 সেকশন দেখলে হবে, আর রুলসের 47 থেকে 51-এ গেলে পাবেন। 51। ঠিক আছে, এখন কেউ জানতে চান যে আমি ভ্যাট রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে চাই, এই পেজে কি কোথাও ভ্যাট রেজিস্ট্রেশন আছে স্যার? নাই। আগের পেজে আছে কোথাও এখানে? আচ্ছা, 2 নম্বর আছে এখন যদি আপনার মাথায় কাজ করে যে না, আমি ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস কিভাবে মেনটেন করতে হবে এটা সম্পর্কে কোথায় বলা আছে, জানা দরকার না? ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্টস কিভাবে মেনটেন করতে হবে, দেখেন তো এই পেজের মধ্যে বুকস অফ অ্যাকাউন্টস এর মতো শব্দের কাছাকাছি এরকম কোন এখানে কোন চ্যাপ্টার পাওয়া যায়? Tax, invoices and other documents. 6 নাম্বার কোথায়? 6 নাম্বার, Number ট্যাক্স 6. ইনভয়েস এন্ড আদার ডকুমেন্ট। ডান পাশে দেখেন অ্যাকাউন্টিং অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স আছে না স্যার? জি। এই একটা, এই পরের পেজে এখানে কোথাও আছে? দেখেন তো বুকস অফ অ্যাকাউন্ট সম্পর্কে কোন চ্যাপ্টারের মতো লাগে কিনা, রেকর্ড কিপিং বা এরকম ডকুমেন্ট এরকম সম্পর্কে বলা আছে? রাইট, চ্যাপ্টার 15। তাহলে ভ্যাটের আইনের দুইটা চ্যাপ্টারে আমাদের বুকস অফ অ্যাকাউন্টস রিলেটেড কথাবার্তা বলা আছে। তাহলে চ্যাপ্টার 6 আছে, তার কত? 15, রাইট। এখন যদি আপনার মাথায় কোশ্চেন আসে যে আমি ভ্যাট আইনে ফাইন, পেনাল্টি, পানিশমেন্ট নিয়ে কোথায় বলা আছে সেটা জানতে চাই, দেখেন তো এই পেজে কোথাও আছে? নাই স্যার। এই এই পেজে কি কোথাও আছে ফাইন পেনাল্টি সম্পর্কে? নাই। ওকে, এই পেজে কোথাও আছে? স্যার চ্যাপ্টার 16। রাইট, চ্যাপ্টার 16 অফেন্স, ট্রায়াল, পানিশমেন্ট এখানে বলা আছে, রাইট? ওকে, এখন যদি যে ভ্যাটের আপিল ট্রাইব্যুনাল কোথায় আছে? 17। ভ্যাটের অথরিটি সম্পর্কে কোথায় বলা আছে? ভ্যাট অথরিটি সম্পর্কে 12 স্যার। রাইট। এখন যদি জানতে চাই যে না আমাদের ভ্যাট কিভাবে কালেকশন হবে, সেটা কোথায় বলা আছে? ভ্যাট কালেকশন প্রসেস। ওরে ম্যানার অফ ভ্যাট কালেকশন। রাইট, 3-তে বলা আছে যে ইম্পোজ, কিভাবে ভ্যাট ইম্পোজ করা হবে, কিভাবে ভ্যাট
ইম্পোজ করা হবে। এর এইভাবে আপনি কি করতে পারবেন, আপনার যে কোশ্চেন গুলো আছে আপনি এই 18টা চ্যাপ্টারের মধ্যে প্রথমে খুঁজবেন, খুঁজে যেই চ্যাপ্টারের নামের সাথে আপনার কোশ্চেনটা কাছাকাছি যায় সেই চ্যাপ্টারটাতে ওপেন করলে ওই ভিতরের সেকশন গুলো দেখলেই আপনার রিলেটেড সেকশনটা পেয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছি স্যার? এইটা আপনারা আপনাদের কাছে যত বই আছে সেখানে কি করবেন, সেখানে পাবেন হচ্ছে ওই অ্যাক্টের 18টা চ্যাপ্টারের নাম সিরিয়ালি বলা আছে, আবার রুলসেরটা আলাদা 18 চ্যাপ্টার সিরিয়ালি বলা আছে, পাশাপাশি দুইটার কম্পারিজন কোথাও দেওয়া নাই। ওকে, এখন আমাদের যেটা জানতে হবে ভ্যাটের কিছু বেসিক, যে ভ্যাট কখন অ্যাপ্লিকেবল হয়, ভ্যাট কখন কি অ্যাপ্লিকেবল হয়। যখনই কোনো গুডস বা সার্ভিস একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয়, সাপ্লাই হয়, তখনই ভ্যাট অ্যাপ্লিকেবল হয়। এই যে মনে করেন আপনি ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করে প্রোডাকশন করে এখানে ফ্যাক্টরি থেকে ডিলার কাছে বিক্রি করলেন, ডিলার বিক্রি করলো রিটেলার কাছে, রিটেলার বিক্রি করলো কি আপনার পাড়া মহল্লা দোকানদারের কাছে, পাড়া মহল্লা দোকানদার কাছে আপনি কিনলেন, তাহলে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এইভাবে গুডসটা কি হলো, হ্যান্ড ওভার হলো, রাইট? এই যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যখন যাবে তখনই হাত বদল হওয়ার সময় ভ্যাট, হাত বদল হওয়ার সময় ভ্যাট। এই যে যতবার যদি এটা 10 বার হাত বদল হয়ে আপনার কাছে এসে পৌঁছায়, আলটিমেট কনজিউমার কাছে পৌঁছায়, তাহলে 10 বার এটা ভ্যাট হয়েছে কয়বার? 10 বার। এই যে যতবারই হাত বদল হোক না কেন এটাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে, কয়টা ক্যাটাগরিতে ভাগ করে? 3টা ক্যাটাগরি। এগুলোকে একটা স্টেজ বা পর্যায় বলে, ইংলিশে বলে স্টেজ, বাংলায় কি বলে? পর্যায়। ভ্যাটের স্টেজ গুলো কি কি? অ্যাপ্লিকেবল স্টেজ। যেমন আমরা যখন দেশের বাইরে থেকে কোনো গুডস ইম্পোর্ট করে আমদানি করে নিয়ে আসি, এই ইম্পোর্ট করে নিয়ে আসলে তাহলে সাপ্লায়ারের কাছ থেকে আমার কাছে হ্যান্ড ওভার হইলো, রাইট নাকি? সাপ্লায়ার কাছে আমার কাছে হ্যান্ড ওভার হইলো। হ্যান্ড ওভার কোথায় হচ্ছে? ডিরেক্ট তো আমার কাছে হচ্ছে না, হচ্ছে হলে কাস্টমসে। কোথায় হচ্ছে? পোর্টে, পোর্টে হচ্ছে। তাহলে যখন আমি মনে করেন চায়না থেকে কোনো গুডস ইম্পোর্ট করলাম, যেটা চিটাং পোর্টে আসলো, চিটাং পোর্টে আসার পর কি হয়, কাস্টমস অথরিটি ওই আমার গুডস এর উপর বিভিন্ন ধরনের ডিউটি, ভ্যাট, এআইটি, এইটি সব কিছু ডিউটি আকারে কালেকশন করে না আমাদের কাছ থেকে, অ্যাসেসমেন্ট করে। এই যে তারা আমাদের কাছ থেকে কালেকশন করছে ইম্পোর্ট করা গুডস এর উপর, এই যে তাহলে ইম্পোর্ট করার সময় ফরেন সাপ্লায়ার কাছ থেকে আমার কাছে ইম্পোর্ট স্টেজ, তাহলে এটা হচ্ছে কাস্টমসের যে হ্যান্ডওভারটা হচ্ছে, ডিউটি যখন দিচ্ছে, এটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ, এটা কি আমদানি পর্যায়ে, এটাকে আমরা কি বলি? আমদানি পর্যায়ে অথবা ইম্পোর্ট স্টেজ বলি। তাহলে ইম্পোর্ট করে নিয়ে আসলে কাস্টমসে পোর্টে আমরা যে ভ্যাট দিচ্ছি, এই ভ্যাটটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ হচ্ছে, কি হচ্ছে? আমদানি পর্যায়ে হচ্ছে। কোথায় হচ্ছে স্যার এটা? আমদানি পর্যায়ে। দেন মনে করেন আমার একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, তাহলে আমি সিমেন্ট উৎপাদন করি, আমি র মেটেরিয়ালস কিনে নিয়ে আসলাম, তাহলে চিটাং পোর্টে আসলো, কাস্টমস আমার কাছ থেকে ভ্যাট আদায় করলো, তাহলে এটা কোন স্টেজে আমার কাছ থেকে ভ্যাট আদায় করলো? ইম্পোর্ট স্টেজ। ক্লিয়ার স্যার? দেন কাস্টমসের ডিউটি দিয়ে এই র মেটেরিয়ালসটা আমার ফ্যাক্টরিতে আসবে। কোথায় আসবে? ফ্যাক্টরিতে আসবে। ফ্যাক্টরিতে আসার পর আমরা কি করব, এটাকে র মেটেরিয়ালস ইউজ করে আমরা প্রোডাকশন করে সিমেন্ট তৈরি করব নাকি? তাহলে আমি তো সিমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস লাগে, যেমন জিপসাম, লাইমস্টোন, ক্লিংকার, তাই না? এরকম এগুলো আলাদা আলাদা র মেটেরিয়ালস হিসেবে আসবে, ইউজ হয়ে একটা ফিনিশ গুড বের হবে, যেটার নাম হচ্ছে 50 কেজির সিমেন্ট ব্যাগ, রাইট? স্পেশাল সিমেন্ট, এই সিমেন্ট, সেই সিমেন্ট, আপনার ব্র্যান্ডের নাম থাকবে, তাই না? তাহলে ফিনিশ গুড হচ্ছে 50 কেজির এক বস্তা, তাই না? এক বস্তা 50 কেজি সিমেন্ট। এটা আপনি প্রোডাকশন করার পরে আপনার ফ্যাক্টরিতে ওয়্যার হাউসে থাকে, গোডাউনে থাকে। থাকার পর আপনি কি করেন, এটা কি আপনার কাছে রেখে দেন নাকি এটা অন্য কাউকে সাপ্লাই দেন? সাপ্লাই দেন। তাহলে আপনি প্রোডাকশন করে যতক্ষণ পর্যন্ত আপনার ফ্যাক্টরিতে থাকতেছেন ততক্ষণ পর্যন্ত এখানে ভ্যাট অ্যাড হচ্ছে না। ভ্যাটটা কখন অ্যাড হবে? আপনার ফ্যাক্টরি থেকে যখন বেরোবে, আপনার ফ্যাক্টরি থেকে যখন বের হয়ে, তার মানে আপনার কাছ থেকে যখন আরেকজনের কাছে যাবে, তাহলে
যারা ম্যানুফ্যাকচারার তারা কি করে, তাদের যে ডিলার থাকে, তাই না, ডিলারদের কাছে ডেলিভারি দেয়। তাহলে সিমেন্ট ফ্যাক্টরি কি করবে, তাদের যে ডিলার আছে তার কাছে ডেলিভারি দেয়। তাহলে ফ্যাক্টরি থেকে ডেলিভারি করছে কার কাছে, ডিলারের কাছে। তাহলে ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় ভ্যাটটা তখন অ্যাপ্লিকেবল হবে। ডিলারের কাছে হাত বদল কখন হচ্ছে, আমার ফ্যাক্টরি থেকে বের হওয়াটাই মানে কি আমার লোকেশন থেকে বের হয়ে গেল, রাইট? তাহলে তখনই আমার ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। এই যে ম্যানুফ্যাকচারারের উৎপাদনকারীর ফ্যাক্টরি থেকে যখন বাইরে কারো কাছে ডেলিভারির জন্য মালটা বেরোবে, তখন যে ভ্যাটটা অ্যাপ্লিকেবল হবে সেটাকে বলছে ম্যানুফ্যাকচারিং স্টেজ, উৎপাদন পর্যায়। কি বলছে? স্যার উৎপাদন পর্যায়ে। তার মানে ম্যানুফ্যাকচারারের ফ্যাক্টরি থেকে যখন ফিনিশ গুডটা বের হচ্ছে সেই স্টেজে যে ভ্যাটটা হচ্ছে সেটাকে বলছে উৎপাদন পর্যায়ে ভ্যাট, অথবা ইংলিশে বলছে ম্যানুফ্যাকচারিং স্টেজ, রাইট? তাহলে ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, এই দুটো কি বুঝতে পেরেছি স্যার? ওকে। তাহলে এখন গুডসটা কার কাছে চলে গেছে? ডিলারের কাছে। কাছে গেছে, ডিলারের কাছে গেছে। এখন ডিলার মনে করেন যে ওই কোম্পানির ডিলার হচ্ছে প্রত্যেকটা বিভাগীয় শহরে আছে। কোথায় আছে? তাহলে ডিস্ট্রিক্ট শহরে আবার এই মালটা পৌঁছাতে হবে না? তাহলে ওই বিভাগীয় শহর থেকে ডিলাররা ডিস্ট্রিক্ট লেভেলে এগুলো সাপ্লাই দিবে। তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে কিছু হোলসেলার থাকবে, কি থাকবে? হোলসেলার থাকবে। সেই হোলসেলারদের থেকে আবার রিটেলাররা কিনবে, রিটেলাররা নিয়ে এক পাড়া মহল্লার দোকানদার কিনবে, পাড়া মহল্লার দোকানদার থেকে আপনি আমি কিনবো। এভাবেই তো সাইকেলটা চলে নাকি? তাহলে ইম্পোর্ট করে যখন আনবো, কাস্টমস যখন আমার ডিউটি নিবে সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেজ। পরে ফ্যাক্টরিতে ফিনিশ গুড তৈরি করে যখন আমি ডিলারের কাছে দিব সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ। এর পরবর্তীতে যতবার হাত বদল হবে, এর পরবর্তীতে যতবার হাত বদল হবে সেটাকে আমরা বলবো ট্রেডিং স্টেজ অথবা ব্যবসায়ী পর্যায়। বুঝতে পারছি কিনা? ট্রেডিং স্টেজ। তাহলে তিনটা স্টেজ। তাহলে ভ্যাটের যতবারই হাত বদল হোক না কেন সেটাকে আমরা মেজর তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে, তিনটা স্টেজে ভাগ করতে পারো। কয়টা স্টেজে? তিনটা স্টেজে। কি কি? ইনপুট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, ট্রেডিং বা সাপ্লাই স্টেজ। অথবা সাপ্লাই স্টেজ। এই তিনটা স্টেজ কোনটাকে কোন স্টেজ বলে এটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? নাই। এখানে সময়টা কেন দিচ্ছি, কারণ এই শব্দগুলো বারবার আসবে ব্যাটাইনে, ঠিক আছে? এই জন্য এটা জানা খুবই জরুরি। ওকে। তো ভ্যাট আইনে আমরা দেখছি যে এতগুলো সেকশন থাকে, রুলস এর ক্ষেত্রে এতগুলো রুলস থাকে দেখছি। তো ভ্যাট আইনে কিছু শিডিউল থাকে। কি থাকে? শিডিউল থাকে। ট্যাক্স আইনেও শিডিউল আছে। ভ্যাট আইনে টোটাল শিডিউল হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। এখন আমাদের মনে রাখার বিষয় হচ্ছে কোন শিডিউলে কি পাওয়া যাবে, কোন শিডিউলে কি পাওয়া যাবে। সিম্পলি মনে রাখতে পারবো আমরা ফার্স্ট শিডিউল, প্রথম যে শিডিউলটা, সেই শিডিউলটা হচ্ছে ভ্যাট এক্সাম্পটেড গুডস বা সার্ভিস। যেসব গুডস বা সার্ভিসের উপর কি হবে না, ভ্যাট হবে না। ভ্যাট এক্সাম্পটেড, ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত যত গুডস বা সার্ভিস আছে, পণ্য বা সেবা আছে, সেগুলা আমরা কোথায় খুঁজে পাবো? শিডিউল, ফার্স্ট শিডিউলে পাবো। কোথায় পাবো? প্রথম তফসিলে পাবো, ফার্স্ট শিডিউলে পাবো। একটা জিনিস ফার্স্ট খেয়াল শিডিউলে। করবেন, এখানে বড় করে রেড কালার দিয়ে লেখা আছে। কি লেখা আছে? অল স্টেজ। অল স্টেজ বলতে কি বোঝায়? ওই তিনটা স্টেজ। অল স্টেজ তিনটে বলতে স্টেজ স্যার। ওই তিনটা তিনটে স্টেজকে স্টেজ। বোঝাচ্ছে। কেন এটা আলাদা করে বলছি, কারণ আছে, একটু পরে আসবে। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম যে ফার্স্ট শিডিউলে যাদের নাম থাকবে, ফার্স্ট শিডিউলে যাদের নাম থাকবে তারা ভ্যাট এক্সাম্পটেড সকল স্টেজে। এটা কি, এটা কি বুঝা গেল? জি স্যার। ফার্স্ট শিডিউলে যাদের নাম থাকবে তারা ভ্যাট এক্সাম্পটেড হবে এবং সকল স্টেজে, তিনটা স্টেজে, ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং স্টেজ, সাপ্লাই স্টেজ, সকল স্টেজে তাদের ক্ষেত্রে কি হবে? ভ্যাট এক্সাম্পশন থাকবে। তাহলে ফার্স্ট শিডিউলে যাদের নাম থাকবে, তাই না? এটা কি মনে থাকবে? দেন সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, এসডি। যেসব গুডস বা সার্ভিসের উপর এসডি হয়, যেসব গুডস বা সার্ভিসের উপর কি হয়? এসডি হয়, এসডি অ্যাপ্লিকেবল, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল, সম্পূরক শুল্ক অ্যাপ্লিকেবল, সেগুলা কোন শিডিউলে পাওয়া যাবে? সেকেন্ড শিডিউলে। আপনার প্রতিষ্ঠান যেসব গুডস বা সার্ভিস সাপ্লাই দিয়ে থাকে, বিক্রি করে থাকে,
সেইগুলোর উপর সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা সেটা চেক করার জন্য ওই নামগুলো আপনি কোথায় খুঁজবেন, যায় সাপ্লিমেন্টারি আছে কিনা সেকেন্ড শিডিউলে। সেকেন্ড শিডিউলে খুঁজবো, রাইট? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? না। এরপর বাকি রইল থার্ড শিডিউল। থার্ড শিডিউল হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিডিউল। সবচেয়ে কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিডিউল? ভ্যাটের 15% জিরো রেট আর এক্সামশন ছাড়া যত ধরনের রেট আছে সকল রেট কোথায় পাওয়া যাবে? থার্ড শিডিউলে। তাহলে 15%, 0% আর হচ্ছে এক্সামশন, এগুলা ছাড়া অন্য যত রেট আছে সকল রেট গুলা, সব রেট আমরা কোথায় পাবো? 5%, 10%, 7.5%, 2.4, 2%, যত যা আছে 1.5, সকল ধরনের রেট গুলো কোন জায়গায় পাওয়া যাবে? থার্ড শিডিউলে। স্যার থার্ড শিডিউলে। তাহলে থার্ড শিডিউল হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিডিউল। ওই শিডিউল হচ্ছে রিডিউস রেট, জিরো রেট বা 15% বাদ দিয়ে যতগুলো রিডিউস রেট আছে, ছোট রেট আছে, সবগুলো কোথায় থাকবে? থার্ড শিডিউলে। তাহলে এখন কি কেউ একজন বলতে পারবে যে কোন শিডিউলে কি থাকে? সামারি করতে পারবেন কেউ একজন? জি স্যার। জি বলেন। স্যার ফার্স্ট শিডিউলে থাকবে হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস এক্সেমশন ফর অল স্টেজেস, অর্থাৎ ফার্স্ট শিডিউল মানেই হচ্ছে গিয়ে ভ্যাট এক্সেমশন। এক্সেমশনের যত জিনিসপত্র আছে সব ফার্স্ট শিডিউলে থাকবে। স্যার সেকেন্ড শিডিউল হচ্ছে গিয়ে গুডস এন্ড সার্ভিসেস সাবজেক্ট টু সাপ্লিমেন্টারি ডিউটি, অর্থাৎ আমার এসডি চার্জ রিলেটেড যত যা কিছু আছে সব আমি সেকেন্ড শিডিউলে পেয়ে যাব। আর থার্ড শিডিউল হচ্ছে গিয়ে গুডস এন্ড সার্ভিসেস সাবজেক্ট টু ভ্যাট এক্সেপ্ট 15% 0%। স্যার এইটা হচ্ছে গিয়ে আমরা আমাদের অডিটে কাজে যা ইউজ করি আমাদের জীবনের সবকিছুতেই আমাদের থার্ড শিডিউল জড়িত আছে। জি স্যার। ওকে, তাহলে এটা আমরা সামারিটা জানলাম। এখন ফার্স্ট শিডিউলটাতে কি থাকে, সেকেন্ড শিডিউলে কি থাকে, একটু ডিটেইলস জানতে হবে না? জানতে হবে। এখন আমরা দেখবো ইয়েস ফার্স্ট স্যার। শিডিউল। ফার্স্ট শিডিউলের দুইটা পার্ট। ফার্স্ট শিডিউলে কয়টা পার্ট? দুইটা পার্ট। প্রথম পার্টে গুডস, সেকেন্ড পার্টে সার্ভিস। তাহলে কি মুখস্থ করার দরকার আছে কোন পার্টে কি? তাহলে প্রথম পার্টে সবসময় গুডস থাকবে, পরের পার্টে কি থাকবে? সার্ভিস থাকবে। তাহলে প্রথমে গুডস, তারপর কি? সার্ভিস। তাহলে ফার্স্ট শিডিউলের দুইটা খণ্ড, পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে গুডস এর লিস্ট থাকবে, সেকেন্ড পার্টে কিসের লিস্ট থাকবে? সার্ভিসের। যেসব সার্ভিস গুলোর উপর ভ্যাট এক্সামিশন দেওয়া আছে সেগুলো সেকেন্ড পার্টে থাকবে। আর যেসব গুডস এর উপর ভ্যাট এক্সামিশন দেওয়া আছে সেগুলো লিস্ট কোথায় পাবো? ফার্স্ট শিডিউলের ফার্স্ট পার্টে পাবো। এখন মনে করেন আপনার প্রতিষ্ঠান যদি সার্ভিস প্রোভাইড করে থাকে, কি প্রোভাইড করে থাকে? সার্ভিস সাপ্লাই করে, সার্ভিস প্রোভাইড করে। তাহলে আপনার ওই সার্ভিসটা ভ্যাট এক্সামটেড কিনা, তাহলে সেটা কোথায় দেখবেন? ফার্স্ট শিডিউলের সেকেন্ড পার্টে ফার্স্ট দেখবো। শিডিউল ফার্স্ট সেকেন্ড শিডিউলের পার্টে। সেকেন্ড পার্টে সেকেন্ড দেখবো। পার্টে। আর যদি গুডস সাপ্লাই করে থাকেন তাহলে ফার্স্ট শিডিউলের ফার্স্ট পার্টে দেখবো। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, দেন সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি। সেকেন্ড শিডিউলে কি? সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি যেসব গুডস বা সার্ভিসের উপর সাপ্লিমেন্টারি ডিউটি হবে সেগুলোর লিস্ট আমরা পাবো সেকেন্ড শিডিউলে। সেখানে তিনটা টেবিল আছে। কয়টা টেবিল আছে? তিনটা টেবিল। প্রথম দুইটা টেবিল হচ্ছে গুডস এর জন্য, কিসের জন্য? আর লাস্টেরটা কি? সার্ভিস। এখন আমাকে একটু বলেন তো, গুডস এর ক্ষেত্রে এখানে স্টেজ ব্র্যাকেটে লেখা আছে, কয়টা স্টেজ এখানে আছে? এই ঠিক করে দেখে বলেন, মুখস্থ অন্তত। দুইটা এসেছে স্যার। গুডস এর টেবিল 1 এ বলা আছে ইনপুট স্টেজ, টেবিল 2 তে বলা আছে সাপ্লাই স্টেজ। কোন স্টেজটা নাই? ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো গুডস এর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজে এসডি হবে না। কথা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? গুডস এর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজে কখনো এসডি হবে না। এখন এই যে মনে করেন সবাই ভ্যাট আইন পরে করে বছরকে বছর ধরে, সে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার তার ধারণা নাই, কারণ তাকে এরকম সামারাইজ করে কেউ বলে নাই। সে পড়ে গেছে এটা ইম্পোর্ট সাপ্লাই স্টেজ, কিন্তু এটা যে ম্যানুফ্যাকচারিং স্টেজ ভ্যাট হবে না এটা তো আলাদা করে এখানে বলা নাই। কিন্তু এখান থেকে দেখে বুঝছি কি লিস্ট আছে ইম্পোর্ট স্টেজের আর সাপ্লাই স্টেজে, তাহলে ম্যানুফ্যাকচারিং স্টেজের নামটা নাই কেন? দ্যাট মিন্স ওই স্টেজের ক্ষেত্রে গুডস এর কি হবে না? এসডি হবে না। কথা কি বুঝতে পেরেছি? ওকে, দেন সার্ভিসের ক্ষেত্রে দেখেন কয়টা স্টেজের নাম লেখা আছে?
তাহলে সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র সাপ্লাই স্টেজে এসডি হবে। কিসের ক্ষেত্রে এসডি হবে? সাপ্লাই স্টেজে। তাহলে বাকি রইলো কি? ইম্পোর্ট আর ম্যানুফ্যাকচারিং। সার্ভিস কি ম্যানুফ্যাকচারিং হয়? তাহলে সার্ভিসের ক্ষেত্রে তো ম্যানুফ্যাকচারিং হয় না, সেই জন্য ম্যানুফ্যাকচারিং এটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট না। তাহলে আপনার থাকে কি? সার্ভিসের ক্ষেত্রে ইম্পোর্ট থাকতে পারে, সাপ্লাই থাকতে পারে, রাইট? তাহলে তাহলে সার্ভিস ইম্পোর্ট করলে সেই ক্ষেত্রে এসডি নাই, সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে কি নাই? তাহলে এখান থেকে যদি আমরা সামারি করি, গুডস এর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এ এসডি নাই, আর সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র কোন ক্ষেত্রে এসডি আছে? সাপ্লাই স্টেজে। তাহলে এখান থেকে কি সামারি করা যাবে না স্যার? এখন মনে করেন আপনি কোন একটা জায়গায় জব করেন, আপনাদের কোনো একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, আপনার এমডি আপনার কাছে জানতে চাইলো যে এই প্রোডাক্টটার, এই গুডসটার উপর ম্যানুফ্যাকচারিং স্টেজে এসডি হবে কিনা। তখন কি আপনি বললেন স্যার আমি একটু দেখে নিই শিডিউল, তারপর বলবেন, নাকি আপনি আগে থেকে জানেন যে কোনো ক্ষেত্রেই ম্যানুফ্যাকচারিং স্টেজে এসডি হয় না, রাইট? জি স্যার। কথা বুঝতে পারছে কিনা? আপনাকে এরকম কিছু জিনিস টেকনিক্যালি মনে রাখতে হবে। এখান থেকে আমরা শিখলাম গুডস এর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজে এসডি হয় না, সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র সাপ্লাই স্টেজে হয়। এই দুইটা জিনিস মনে রাখা যাবে। দেন আরেকটা জিনিস খেয়াল করেন, এসডি, এই যে দেখেন ইনপুট স্টেজ, সাপ্লাই স্টেজ বলছি না, টেবিল 1 এ যেসব গুডস এর নাম আছে এগুলোর ক্ষেত্রে ইনপুট স্টেজে এসডি হইলো। কোন গুডস এর ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে একবার যদি এসডি হয় কোন একটা স্টেজে, তাহলে দ্বিতীয়বার এসডি হবে না। তাহলে এসডি যে কোনো গুডস বা সার্ভিসের উপর এসডি জীবনে কয়বার হবে? একবার। একটা স্টেজে হবে, একের অধিক স্টেজে হবে না। তিনটা জিনিস মনে রাখতে হবে। তাহলে গুডস ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এসডি নাই, সার্ভিস সাপ্লাইয়ের উপর শুধু এসডি আছে, আর কোন গুডস বা সার্ভিসের উপর অনলি ওয়ান স্টেজে এসডি হবে। অনলি কয়টা স্টেজে এসডি হবে? একটা স্টেজ হবে। যদি কোনো গুডস এর ক্ষেত্রে ইম্পোর্ট স্টেজে এসডি হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর এটার উপর এসডি হবে না। কথা কি বুঝতে পেরেছি? এবার হচ্ছে আমাদের থার্ড শিডিউল, সবচেয়ে স্যার গুরুত্বপূর্ণ এটা শিডিউল। সেকশন 55 এ বলা আছে স্যার, মানে ম্যানুফ্যাকচারিং স্টেজে যে এসডি হবে না স্যার, ওই সেকশন 55 এর উল্লেখ করছেন মনে হয় না স্যার। সেকশন 55 হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি সম্পর্কে আলোচনা করা আছে। সেখানে বলা আছে যে এই সাপ্লিমেন্টারি ডিউটির রেট গুলো কোথায় পাওয়া যাবে? শিডিউল 2 তে পাওয়া যাবে। কথা বুঝতে পারছি স্যার? না আমি চাচ্ছিলাম যে ওইটার রেফারেন্সটা কোথায় পাবো আর কি, ম্যানুফ্যাকচারিং স্টেজে যে এসডিটা হবে না এটা জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। এইটা ওয়েট করতে হবে, এটা ওয়েট করতে হবে। এটা হচ্ছে আপনার এখান থেকে জানতে পারছেন, প্লাস হচ্ছে আমরা পরবর্তী তৃতীয় বা চতুর্থ ক্লাসে এসডির আরো ডিটেলস পাবো, সেখানে দেখতে পাবেন, ঠিক আছে? ওকে ওই স্যার। জন্য বলছিলাম যে ক্লাস 1 এ ক্লাস 5 এর কোশ্চেন করা যাবে না, তাই না? ওকে, আচ্ছা। থার্ড শিডিউল, থার্ড শিডিউলটা মনে রাখার জন্য একটা টেকনিক দিয়ে দেই। থার্ড শিডিউল হচ্ছে বেসিক্যালি 4টা টেবিল আছে। কয়টা টেবিল আছে? 4টা টেবিল। টেবিলটা কি? প্রথম টেবিলে 5%, পরের টেবিলে 7.5%, পরের টেবিলে 10%। তাহলে 5, 7.5, 10, তিনটা মনে রাখা যাবে স্যার? 5, 7.5, 10। আর 4 নাম্বার টেবিল হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট, যেমন সুতা বিক্রির সময় ভ্যাট হচ্ছে পার কেজিতে এত টাকা, আমরা যখন ইট কিনি পার হাজারে এত টাকা, যখন আমরা রড কিনি তখন পার টনে এত টাকা, তাই না স্যার? জি সেটা হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা কোনো পার্সেন্টেজ না। সেগুলো হচ্ছে টেবিল 4। তাহলে টেবিল 1, 2, 3, 4 মনে রাখা যাবে। 1 হচ্ছে 5%, 2 হচ্ছে 7.5%, 3 হচ্ছে 10%, 4 হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট। তাহলে কি মনে রাখা কঠিন না সহজ স্যার? সহজ। প্রত্যেকটা টেবিলের 2টা পার্ট। প্রত্যেকটা টেবিলের কয়টা পার্ট? 2টা পার্ট। প্রথমটা গুডস, পরেরটা সার্ভিস। সার্ভিস। ওকে, এইটা হচ্ছে থার্ড শিডিউলের 4টা টেবিল আছে। এর পরের পেজে আমরা যেটা দেখবো, থার্ড শিডিউলের সর্বশেষ একটা প্যারা আছে। সর্বশেষ একটা প্যারা আছে, গুরুত্বপূর্ণ প্যারা। থার্ড শিডিউলে একদম লাস্টে একটা প্যারা আছে 4টা টেবিলের পরে। সেইখানে বলা আছে যে আমরা যে বিভিন্ন ট্রেডিং স্টেজে ভ্যাট দেই, আগে 5% দিতাম, এখন কত পার্সেন্ট দেই জাকি এন্টারপ্রাইজ? 10%। হ্যাঁ, 10% না 7.5%?
আগে 7.5% দিতাম স্যার, এখন 10% দিই। এখন স্যার আমরা 10% দিই। 10% তো অন্য জিনিস, এটা পরে আসতেছে। ট্রেডিং এর জন্য আগে ছিল 5%, এখন হচ্ছে 7.5%। এখন কত পার্সেন্ট? 7.5%। ওনারা কেন 10 বলছে সেটা আমি একটু পরে বলবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে যারা ট্রেডিং বিজনেস করবে তাদের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে নর্মাল রেট হচ্ছে এখন 7.5%। কত পার্সেন্ট? 7.5%। ব্যতিক্রম হচ্ছে দুইটা। মেডিসিনের ক্ষেত্রে কত পার্সেন্ট? যারা মেডিসিন ট্রেডিং করে, ফার্মাসি বলেন বা ওই যে মিট ফুডে বলেন, শাহবাগে বিভিন্ন জায়গায় ওষুধ ব্যবসা করে না, ওষুধ বিক্রি করে, তাদের হচ্ছে ওষুধ বিক্রির ক্ষেত্রে হচ্ছে 2.4%। কত পার্সেন্ট? 2.1 আর এছাড়া ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল এগুলো হচ্ছে 2%। এগুলো কত পার্সেন্ট? 2%। 2%। তাহলে স্টেজে ভ্যাটের রেট হচ্ছে 7.5%, ব্যতিক্রম হচ্ছে মেডিসিনের জন্য 2.4%, আর বাকি ডিজেল, অকটেন, কেরোসিন এগুলোর ক্ষেত্রে 2%। মনে থাকবে স্যার? স্যার জি স্যার আমি যদি ফার্মেসি থেকে আমার কোম্পানির জন্য ওষুধ কিনি স্যার, মেডিসিন, সেক্ষেত্রে আমার কি টিডিএস 2.4% দেওয়া লাগবে স্যার? আমরা কি এমআরপি টিডিএস পড়াচ্ছি না বিডিএস বিডিএস পড়াচ্ছি? সরি বিডিএস। আসতেছি একটু পরে আসতেছি। ওই যে প্রথম দিন যদি আপনি মনে করেন পিএইচডির থিসিসের রেজাল্ট জানতে চান তাহলে হবে স্যার? না স্যার, হবে না, মেডিসিনের ওয়েট সাথে করে। স্যার একদম মাথায় আসছে স্যার এটা। হ্যাঁ, ওইটা সামনে আছে, এটা বলবো। মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে যারা ট্রেডার তাদের জন্য হচ্ছে 2.4%। ঠিক আছে, এখন বাস্তবতা হইলো আপনি যখন কারো কাছ থেকে মেডিসিন কিনতেছেন, হ্যাঁ, আপনি কিন্তু তাকে ভ্যাট পেমেন্ট করছেন না, বিডিএস স্যার করছেন না। বিডিএস করছেন না। না। কেন করছেন না? কারণ এটার ক্ষেত্রে যেটা করে যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওষুধ কোম্পানি, তারা তাদের যেই ম্যানুফ্যাকচারিং স্টেজে যে ভ্যাটটা 15%, সেই ভ্যাটের সাথে আপনার পরবর্তীতে যারা ট্রেডার বিক্রি করবে ওই তাদের 2.4% সহ তারা 17.4% ভ্যাট গভর্নমেন্টকে দিয়ে দেয়। কথা কি বুঝতে পারছি? ও মানে স্যার ওরা আগের থেকে আমার ব্যাটটা দিয়ে দেয় স্যার। ঠিক আছে। রাইট, ওইটা ওই এমআরপির মধ্যে ভ্যাটটা সহ ইনক্লুড থাকে। ক্লিয়ার? জি ওই 15% ম্যানুফ্যাকচারিং স্টেজ প্লাস হচ্ছে ট্রেডিং স্টেজে 2.4, এই টোটাল 17.4% ভ্যাট ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানি দেয়। এটা আপনার কাছে যখন সাপ্লাই দিচ্ছে তখনই তারা ওই ভ্যাটটা ইনক্লুড করেই আপনাকে সাপ্লাই দিচ্ছে। তো আপনাকে এর পরবর্তীতে আলাদা করে যতবার বিক্রি হবে সেই ক্ষেত্রে আর আলাদা করে কি করা লাগবে না, ভ্যাট একশো কাটা লাগবে না। এটা আলাদা বিধান আছে, হ্যাঁ, ওষুধ কোম্পানির জন্য। হ্যাঁ, ওকে। ঠিক আবার আছে, আসে, ধন্যবাদ স্যার। আমাদের দেশে কি এরকম কেউ আছে যারা এই খালি জায়গা ভরাট করে, নদী খাল বিল ভরাট করে তারপর প্লট আকারে বিক্রি করে? জি স্যার আছে। জি স্যার আছে। ওদের ওদের এই ধরনের বিজনেস যারা করে তাদেরকে আমরা কি বলি? ডেভেলপার কোম্পানি। রিয়েল এস্টেট বলি না, তাদেরকে বলি ল্যান্ড ডেভেলপার। তাদেরকে কি বলি? ল্যান্ড ডেভেলপার। ল্যান্ড ডেভেলপাররা হচ্ছে ভূমি উন্নয়ন করে আপনার কাছে ভূমি বিক্রি করবে, ল্যান্ড বিক্রি করবে। আর রিয়েল এস্টেট হচ্ছে আপনার কাছে ফ্ল্যাট বিক্রি করবে। কথা দুইটার মধ্যে পার্থক্য আছে, কথা বুঝছেন স্যার? জি জি। ওকে, তাহলে যারা ল্যান্ড ডেভেলপার তারা যদি এরকম জমি বিক্রি করে আপনার কাছে, মনে করেন বসুন্ধরা আপনার কাছে জমি বিক্রি করছে, তাহলে ওই জমির যখন রেজিস্ট্রেশন হবে তখন 2% ভ্যাট দিতে হবে। কথা বুঝতে পেরেছেন স্যার? এটা ল্যান্ড ডেভেলপার। কিন্তু যদি এমন মনে করেন আপনার জায়গা আছে, মিস্টার আবিদ হাসানের জায়গা আছে, উনি নিজের জায়গাটা বিক্রি করছেন, উনি কোনো ল্যান্ড ডেভেলপার কোম্পানি না, নিজের জায়গা বিক্রি করছেন, সেই ক্ষেত্রে ভ্যাট নাই। সেক্ষেত্রে কি নাই? ভ্যাট নাই। সেগুলো আমরা পরে দেখতে পাবো। তাহলে যারা ল্যান্ড ডেভেলপার বিজনেস করে তারা যদি কারো কাছে জমি বিক্রি করে সেক্ষেত্রে 2.2% কি করতে হবে? ভ্যাট দিতে হবে, রাইট? আর যদি কেউ রিয়েল এস্টেট বিজনেস করে, ফ্ল্যাট বিল্ডিং করে, ফ্ল্যাট বিক্রি করে, অফিস স্পেস বিক্রি করে, তাহলে সেই ক্ষেত্রে 1600 স্কয়ার ফিট পর্যন্ত সাইজ পর্যন্ত হলে সেক্ষেত্রে সেলস ভ্যালুর উপর 2% ভ্যাট দিতে হবে। আর যদি 1600 স্কয়ার ফিটের চেয়ে বড় সাইজের ফ্ল্যাট হয় বা স্পেস হয় তাহলে সেটার ক্ষেত্রে রেটটা বেশি, 4.5%। আবার যদি এমন হয় যে না, এই ফ্ল্যাটটা একবার বিক্রি হয়েছে, পরবর্তী মনে করেন আপনি একটা কোম্পানি বিক্রি করছে, আপনার কোম্পানিটা কিনছে, কিনে আবার আপনার কোম্পানি বিক্রি করছে, এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে একের অধিক যদি বিক্রি হয়, মানে বারবার বিক্রি হয়, তাহলে কি হবে? রি-রেজিস্ট্রেশন, পুনরায়। ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হলো উপরে দুইটা রেট, 2% আর 4.5%। ঠিক আছে? সেকেন্ড টাইম বা
পরবর্তীতে যতবার রেজিস্ট্রেশন হবে সেই ক্ষেত্রে কোনো সাইজের ইস্যুস নাই, সেক্ষেত্রে সরাসরি কত পার্সেন্ট? 2%। 2%। এছাড়া নিচের দিকে দেখেন একটা সবুজ কালার করা আছে, ফিউ হোলসেলার ট্রেডিং বিজনেস, কিছু পাইকারি, কতিপয় পাইকারি ব্যবসায়ী, কতিপয় কি পাইকারি পাইকারি ব্যবসায়ী, তাদের রেট কত পার্সেন্ট? 1.5। 1.5%। তাহলে আমরা উপরে শিখছি যে ট্রেডিং হলে 7.5%, কিন্তু কিছু হোলসেলার ট্রেডিং যারা পাইকারি ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে 1.5%। এরা কারা? এরা হচ্ছে যেই কোনো পাইকারি মার্কেটে শাড়ি, লুঙ্গি, গামছা, কাগজ বিক্রি করে, পেপার বিক্রি করে, এরকম বিজনেস যারা করে পাইকারি মার্কেটে, তাদের ক্ষেত্রে হচ্ছে 1.5%। বুঝতে পারছি কিনা? Yes, sir. তাহলে এই যে আমরা ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল পড়লাম, এইগুলোর মধ্যে হচ্ছে টোটাল যত ভ্যাটের রেট সবগুলো কভার করছি, দুইটা ছাড়া। সবগুলো কভার করছি, কয়টা ছাড়া? দুইটা। একটা হলো 0% আর একটা কত পার্সেন্ট? 15%। এই 15 এবং 0 ছাড়া বাকি সবগুলো আমরা এই তিনটা শিডিউলে কভার করেছি, রাইট? এখন কথা হচ্ছে তাহলে এই যে 15% কোথায় আসলো? এই যে দেখেন জিরো রেট হচ্ছে সেকশন কত? 21 থেকে 24। এইটা হলো বেসিক্যালি এক্সপোর্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এক্সপোর্টের। জিরো রেট হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট মিন্স ডিরেক্ট এক্সপোর্ট এন্ড ডিমড এক্সপোর্ট, দুইটাই, ডিরেক্ট এবং ডিম দুইটাকেই বুঝাবে। ওকে, এবং তাহলে জিরো রেট সম্পর্কে কোথায় বলা আছে? 21 থেকে 24। এইটার জন্য আমাদের আলাদা একটা সেশন আছে, ক্লাস আছে, সেখানে আমরা ডিটেইলস জানবো। ওকে, তাহলে আপাতত জানলাম জিরো রেট কোথায় আছে। ওকে, আর বাকি হলো কি 15%। এটা মনে রাখা একদম সহজ। 15% রেট সেকশন 15 এ বলা আছে। কোথায় বলা আছে? সেকশন 15। 15 3 তে বলা আছে। তাহলে 15% রেট যে হবে এটা কোথায় বলা আছে? সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যে ভ্যাট অ্যাপ্লিকেবল গুডস বা সার্ভিসের রেট হবে 15%। সার্ভিস কত রেট হবে? 15%। তবে টাইম টু টাইম গভর্নমেন্ট পাবলিক ইন্টারেস্টে, জনগণের স্বার্থে কি করতে পারে? এই রেটটাকে রিডিউস করতে পারে, কমাইতে পারে। আর যদি কমায়, এটা উল্লেখ থাকবে কোথায়? থার্ড শিডিউলে। সেটা কোথায় উল্লেখ থাকবে? কমানো রেটটা কোথায় উল্লেখ থাকবে? থার্ড শিডিউলে। কমানো রেট কোথায় থাকবে? থার্ড শিডিউলে। তাহলে সেকশন 15 এ বলছে ভ্যাটের নরমাল রেট হবে 15%, তবে গভর্নমেন্ট টাইম টু টাইম দেশের জনগণের স্বার্থে পাবলিক ইন্টারেস্টে কি করতে পারবে? ভ্যাটের রেটটা কমাইতে পারবে। কমাইলে যে রিডিউস রেট, সেই রিডিউসটা কোথায় থাকবে উল্লেখ? থার্ড শিডিউলে থাকবে। থার্ড শিডিউলে থাকবে। কথা কি বুঝতে পেরেছি স্যার? এর বাইরে হচ্ছে টার্নওভার ট্যাক্স, এটা হচ্ছে 4%। টার্নওভার ট্যাক্স কি 4%, এটা সেকশন 63 তে বলা আছে, এটা আমাদের পরবর্তী ক্লাসেও আসবে। আচ্ছা, যারা ইম্পোর্ট করেন, এখানে জাকি এন্টারপ্রাইজ, আপনারা যে ইম্পোর্ট করেন, আপনাদের ইম্পোর্ট স্টেজে অ্যাডভান্স ট্যাক্স, আগাম কর আদায় করে না? কত পার্সেন্ট? আমরা তো দেখো তো 10। 7.5%। ওকে, যারা আদার দেন ম্যানুফ্যাকচারার, যারা কমার্শিয়াল ইম্পোর্টার, ম্যানুফ্যাকচারার বাদে যারা ইম্পোর্ট করছে, তাদের ক্ষেত্রে হচ্ছে এটি হচ্ছে 7.5% অ্যাডভান্স ট্যাক্স। আর যারা ম্যানুফ্যাকচারার, তাদের ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স হচ্ছে কত পার্সেন্ট? 2%। 2%। এইটুক বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে স্যার? এ পর্যন্ত যা আলোচনা হইলো নাই। এখন বুঝার বিষয় যেটা হলো, আরেকটা দেখাই। ওই যে আমরা যখন দেখেছিলাম ফার্স্ট শিডিউল, বলেছিলাম যে এক্সাম্পশন, ফার্স্ট শিডিউল ছাড়াও এক্সাম্পশন দেওয়া যায়। ফার্স্ট শিডিউল ছাড়াও কি এক্সাম্পশন দেওয়া যায়? কিসের মাধ্যমে দেওয়া যায়? এসআরওর মাধ্যমে। কিসের মাধ্যমে? এসআরওর মাধ্যমে। তাহলে এসআরওর মাধ্যমে যদি এক্সাম্পশন দেয়, ফার্স্ট শিডিউল এক্সাম্পশন দেয়, তাহলে দুই ধরনের এক্সাম্পশন হইলো, একটা হলো শিডিউলের মধ্যে ফার্স্ট শিডিউল এক্সাম্পশন, আর হচ্ছে এসআরওর মাধ্যমে এক্সাম্পশন। দুই ধরনের এই এক্সাম্পশনের মধ্যে কি কোনো
পার্থক্য আছে, তফাৎ আছে, ডিফারেন্স আছে? অবশ্যই আছে, নাইলে কেন দুই জায়গায় নিল, তাই না? আমরা ফার্স্ট শিডিউলে যখন পড়েছিলাম সেখানে লেখা ছিল যে এক্সেম্পটেড ফর অল all stage. স্টেজ। এখানে কি লেখা আছে? Sir, 1 or 2 stage. or on or two stage. তাহলে তিনটা স্টেজে কি কোথাও আছে? এক অথবা দুইটা স্টেজে হইতে পারে, একটা স্টেজে অথবা 2 stage. দুইটা স্টেজে। দেখেন এখানে 5টা টেবিল আছে, কয়টা টেবিল আছে? 5টা। 5টা টেবিল। দেখেন 2 নম্বর টেবিল বাদ দিয়ে বাকি সবগুলো দেখেন একটা করে টেবিল ইয়ের কথা বলা আছে, স্টেজের কথা। ইম্পোর্ট স্টেজ, 3 নম্বরে বলা আছে ম্যানুফ্যাকচারিং স্টেজ, 4 নম্বরে বলা আছে সাপ্লাই স্টেজ, 5 নম্বরে বলা আছে ট্রেডিং স্টেজ। Service. কোনোটা টেবিলে কি 3টা স্টেজের কথা বলা আছে? নাই, শুধুমাত্র টেবিল 2 তে বলা আছে ইম্পোর্ট এবং Manufacture. ম্যানুফ্যাকচারিং স্টেজ। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম, এসআরও এর মাধ্যমে এক্সামিশন হইলে কোন গুডস বা সার্ভিসের ক্ষেত্রে সকল স্টেজে এক্সামিশন থাকে না। সকল স্টেজে কি থাকে না? Exemption থাকে না। এটা লিমিটেড থাকে, হয় একটা স্টেজে থাকবে, সর্বোচ্চ 2টা স্টেজে। সর্বোচ্চ 2টা স্টেজে সেটা কোথায় পাবো? অনলি টেবিল 2 তে। টেবিল 2 তে যেসব গুডস এর নাম আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সামিশন, সাপ্লাই স্টেজে নাই, রাইট? স্টেজে হবে না, এটা একটা পার্থক্য মূল। আরেকটা পার্থক্য হইলো এসআরও এর মাধ্যমে এক্সামিশন হলে সেখানে কন্ডিশন থাকবে, কি থাকবে? Condition. ওই এসআরওর একদম শেষের দিকে গিয়ে লাস্টের দিকে কন্ডিশন বলা থাকবে যে এই কন্ডিশন, এইভাবে বুকস অফ অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট এই কন্ডিশন ফলো করতে হবে, এটা ফলো না করলে এই এক্সামিশন কার্যকর হবে না। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু ফার্স্ট শিডিউল এক্সামিশনের ক্ষেত্রে কোনো কি নাই, কন্ডিশন নাই। দুইটা পার্থক্য পাইলাম। আরো একটা পার্থক্য আছে, সেটা হলো ফার্স্ট শিডিউলের যারা এক্সামিটেড তাদের ক্ষেত্রে কি আপনার ভ্যাটের কমপ্লায়েন্স নাই, বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হয় না, অনেক রিল্যাক্স আছে। কিন্তু যদি এসআরওর মাধ্যমে এক্সামিশন হয় তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে? কমপ্লায়েন্স গুলা মানতে হবে, বুকস অফ অ্যাকাউন্টস ঠিক মতো মেনটেন করতে হবে। 3টা পার্থক্য বললাম। আর একটা চতুর্থ পার্থক্য, সেটা হলো ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সামিটেড গুডস যদি কেউ সাপ্লাই দেয় প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে, কি হিসেবে? Procurement provider. তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে অ্যাডসোর্সে কি করতে হবে? ভ্যাট কাটতে হবে না। ফার্স্ট শিডিউল হলে ক্ষেত্রে কোনো ধরনের ভ্যাট অ্যাপ্লিকেবল হবে না। কিন্তু যদি এসআরওর মাধ্যমে এক্সামিশন হয়, এক্সামিশন থাকা সত্ত্বেও প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে সাপ্লাই দিলে 10% কি করবে? ভ্যাট কাটতে হবে। তাহলে এই 4টা হলো মূল পার্থক্য, যে এসআরওর মাধ্যমে এক্সামিশন আর হচ্ছে ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সামিশনের মধ্যে 4টা মেজর পার্থক্য আছে। সবাই কি বুঝতে পেরেছি স্যার? ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো এইগুলা যা পড়লাম এগুলো হচ্ছে সামারি পড়লাম, কিন্তু এই কোন শিডিউল দেখতে কেমন, এসআরও দেখতে কেমন, এগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখি নাই। দেখছি স্যার? দেখি না, আমরা সামারি পড়লাম। এখন আমরা যেটা করব প্র্যাকটিক্যালি আমরা সেগুলো দেখব, সেইটার সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করে বুঝতে পারতেছি কিনা। ওকে, কি দেখা যাচ্ছে স্যার স্ক্রিনে? প্রথম তফসিল। আমরা প্রথম দেখতে খণ্ড। পাচ্ছি প্রথম তফসিল, ফার্স্ট শিডিউল। ফার্স্ট শিডিউলে আমরা কয়টা পার্ট বলছিলাম? 3টা। 3টা। ফার্স্ট শিডিউলে 3টা পার্ট বলছিলাম। 2টা স্যার, গুড এন্ড সার্ভিস। দুইটা। ফার্স্টে সকল সার্ভিস। তাহলে প্রথম পার্টে বলছিলাম যে এক্সেম্পটেড গুডস, দেখেন অব্যাহতিপ্রাপ্ত গুডস। মিল আছে স্যার কথা কাজে? ওকে, এই যে এখানে দেখেন বিভিন্ন গুডস এর লিস্ট দেওয়া আছে, এইচএস কোড দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। এইখানে যাদের নাম আছে এদের ক্ষেত্রে এইসব গুডস এর কি সকল স্টেজে ভ্যাট এক্সেম্পটেড। ক্লিয়ার? এটার ক্ষেত্রে দেখবেন যে আপনি এটার, আমরা যদি খেয়াল করি এটার এইচএস কোড কত পর্যন্ত দেখেন, খেয়াল করেন 50.01। 50 পয়েন্ট কত? 01 01। এই 50.01 এর পরে অন্য কোনো আইটেম আর নাই যেগুলোর ক্ষেত্রে কি দেওয়া আছে? ফার্স্ট শিডিউল এক্সামিশন দেওয়া আছে। তাহলে ফার্স্ট শিডিউল এক্সামিশন 50.01 এর পরে আর নাই। ক্লিয়ার? আর এই 50.01 এর মধ্যে সবগুলা নাই,
যেগুলো যেগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করা, কিন্তু 50.01 এর পরে যে কিছু নাই এটা তো ক্লিয়ার। জি স্যার। তাহলে এইচএস কোড তো আমাদের মনে করেন এটা 99.12 এরকম 2050 এরকম থাকে, তাহলে 99 পয়েন্ট সামথিং। এইচএস কোড নর্মালি 8 ডিজিট থাকবে, কমপক্ষে কত ডিজিটের থাকবে? স্যার 8 ডিজিট। এই যে দেখেন, এই যে খেয়াল করেন, এই যে এখানে 8 ডিজিট, কয় ডিজিট? 8 ডিজিট। 8 ডিজিট, কমপক্ষে 8 ডিজিট। এরপরে আরো দুইটা থাকতে পারে, এটা হলো লোকাল কনটেক্সটে, কিন্তু 8 ডিজিট হচ্ছে ইন্টারন্যাশনাল কনটেক্সটে, ঠিক আছে? কারণ দেশের মধ্যে যদি এই 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 এইচএস কোডের আন্ডারে আরো ভাগ করতে চাই, তখন এটার পরে আরো দুইটা অ্যাড করতে পারে, ঠিক আছে? কিন্তু মিনিমাম কয়টা থাকতে হবে? 8টা। 8টা থাকতে হবে। এখন মনে করেন আপনি কোন একটা কোম্পানিতে জব করছেন, অথবা কোন একটা কোম্পানিতে আপনি কনসালটেন্সি করতে গেছেন, হ্যাঁ, এজ এ কনসালটেন্ট আপনি গেলেন, আপনাকে জিজ্ঞেস করলো যে আমাদের এরকম এই প্রোডাক্টটা আমরা ইয়ে করবো, এটার এই গুডসটার ক্ষেত্রে আমাদের এক্সাম্পশন আছে কিনা। তো আপনি প্রথম জিজ্ঞেস করবেন যে আপনার গুডসটার এইচএস কোড কত, রাইট? সে বললো যে 75.20। কত বললো? 75.20। 75.20। তাহলে কি আপনার ফার্স্ট শিডিউল খুললে ওইখান থেকে চেক করার দরকার আছে যে এটাতে এক্সাম্পশন আছে না নাই? না স্যার। আপনার যদি বুদ্ধি থাকে যে 50-এর পরে তো নাই, কিসের পরে নাই? 50-এর পরে। 50 করে। তাহলে আমার আপনারা বলছে 75.20, তাই না? তাহলে সেটাতে কি আছে? জি স্যার আছে, মানে আছে। ঘোড়ার ডিম আছে। 50-এর পরে তো নাই, তাহলে আসবো থেকে? তাহলে এটাতে ভ্যাট এক্সাম্পশন নাই, কি নাই? ভ্যাট এক্সাম্পশন নাই। 50.01-এর পরে তো কোনো লিস্টই নাই, তাহলে 75 কি আপনার লিস্টের মধ্যে আছে স্যার? যিনি বললেন যে হ্যাঁ আছে স্যার। এটা নাই তো। নাই তো, তো কি বলতেছেন? এটা ভ্যাট, তাহলে এটা হচ্ছে ভ্যাট এক্সাম্পশন, ওইটার ক্ষেত্রে ভ্যাট এক্সাম্পশন নাই, রাইট? এটার ক্ষেত্রে কি ভ্যাট এক্সাম্পশন নাই। এই যে সরি 53.03। তাহলে আমরা এইচএস কোডটা যদি দেখি যে এই লাস্টের যে কোড এর পরে পড়ছে, তাহলে সরাসরি বলে দিতে পারি। আর যদি এগুলোর ভিতরে পড়ে, তাহলে আমাকে একটু তখন লিস্টটা দেখে বের করতে, আচ্ছা সে বলছে 51.01, তাহলে 51.01, তার মানে এটা দেখে নিলাম, তাই না? আর পার্ট 2 তে কি স্যার থাকবে এটা বলছিলাম? বাদে, স্যার এটা বাদে এসআরও দিয়ে তো করতে পারছে নাকি? আমরা ফার্স্ট শিডিউল নিয়ে কথা বলছি, আসলে তো পরে। আপনি তো প্রথম দেখবেন কোথায়? ফার্স্ট শিডিউলে। জি স্যার। আপনি সব জায়গায় সুবিধাটা খুঁজবেন না 1-2 জায়গায় সুবিধা খুঁজবেন? সব জায়গায়। তাহলে আগে তো সব জায়গায় সুবিধা যেখানে সেটা আগে খুঁজবেন, এরপরে না পরের অপশনে যাবেন। জি স্যার। জি স্যার। আপনারা যদি সুযোগ দেয় যে 5 স্টারে খাবেন না আল সালাদে টাকা খাবেন, আপনি কি ডাইরেক্ট আল সালাদে খাইতে চলে যাবেন? না স্যার, আগে তো বাইরে স্যার। তাহলে এখন কেন 5 স্টারে যাবেন? তাহলে আপনি তো আগে সুবিধা যেটা বেশি সেখানে আগে যাবেন। তাহলে আগে ফার্স্ট শিডিউল দেখবেন, তারপর বিকল্প। এটা কমন স্যার। জি স্যার। তাহলে ফার্স্ট শিডিউলের সেকেন্ড পার্টে আমরা বলছিলাম যে যেসব সার্ভিস গুলা এক্সাম্পটেড সার্ভিস, সেগুলা লিস্ট, এই যে এখানে দেখেন এক্সাম্পটেড সার্ভিসের লিস্ট আছে। এই যে জীবন ধারণের জন্য মৌলিক সেবাগুলা, হ্যাঁ, এখানে বলা আছে। এরপর সমাজ কল্যাণমূলক সেবা, এগুলা ভ্যাট এক্সাম্পটেড। এরপর দেখেন এই যে আপনারা বই পুস্তক কিনেন, যখন আপনারা মার্কেট থেকে বই কিনেন, ভ্যাট ভ্যাট পেমেন্ট করতে হয় স্যার? পেমেন্ট করতে হয় না, না স্যার। কারণ এখানে এক্সাম্পশন দেওয়া আছে। পাশে কি দেওয়া আছে? এক্সাম্পশন দেওয়া আছে। এখানে এই লিস্টগুলো এখানে আছে সার্ভিসের। এখান থেকে কিছু জিনিস একটু বুঝাই দিতে হবে, এগুলো দরকারি জন্য এই জায়গায় সময় দিব, হ্যাঁ, বুঝতে সময় দিই না, এখানে সময় দিব। এখানে দেখেন আমরা ব্যাংকে টাকা জমা রাখি না স্যার? এফডিআর করি কিনা, লোন নেই কিনা? জি স্যার। ওকে, তাহলে এই যে টাকা রাখি, লোন নেই, তো টাকাও তো একটা গুডস, টাকাও তো হাত দিয়ে টাচ করা যায়, তাই না? জি। তাহলে এই যে ব্যাংকে ডিপোজিট রাখলে বা এফডিআর করলে, আমি যদি 10 লাখ টাকার এফডিআর রাখি, 10 লাখ টাকার উপর 15% ভ্যাট বা 5% ভ্যাট বা কোনো ভ্যাট কি আসে? আসে না। এই টাকার লেনদেনের উপর কেন আসে না? কারণ এই যে এখানে বলছে যে এক্সাম্পশন দেওয়া আছে, ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আমানত বা সেভিংস এর উপর কি হবে না? ভ্যাট হবে না। আচ্ছা, আমরা ইন্স্যুরেন্স কভারেজ তো নিয়ে থাকি, তাই না? ইন্স্যুরেন্স 2 রকম হয়, একটা হচ্ছে লাইফ, আর একটা কি? একটা হচ্ছে লাইফ স্যার ইন্স্যুরেন্স, নন একটা লাইফ। নন লাইফ। লাইফ ইন্স্যুরেন্স
আর হচ্ছে নন লাইফ। নন লাইফের ক্ষেত্রে আপনার কি হইতে পারে, মেরিন হইতে পারে, ফায়ার হইতে পারে, বিভিন্ন রকম থাকতে পারে, তাই না? তো এই যে লাইফ ইন্স্যুরেন্স, এই লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম সেটার উপর ভ্যাট হবে না। কি হবে না? লাইফ ইন্স্যুরেন্সের পলিসির ক্ষেত্রে ভ্যাট হবে না। ওকে, এই যে আমরা শেয়ার বেচা কেনা করি, এই যে সিকিউরিটি হাউস গুলো আছে যারা ট্রেডিং করে, শেয়ার বেচা কেনা করে, তাই না? এই যে ট্রেডিং হাউস গুলা, তারা যে সার্ভিসটা দিচ্ছে সেটার উপর কি হবে না? ভ্যাট হবে না, এই যে এখানে বলা আছে। দেন আপনি যে শেয়ার বেচা কেনা করছেন, আপনি মনে করেন 50 লাখ টাকা শেয়ার বিক্রি করছেন, ওই শেয়ার বিক্রির উপর কি ভ্যাট দিচ্ছেন স্যার? না। কেন না? কারণ এখানে বলছে শেয়ার বেচা কেনা করলে সেটার উপর ভ্যাট হবে না। এই 4টা জিনিস আমাদের ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা তো ঢাকার বাইরে সবাই মোটামুটি ট্রেনে, লঞ্চে, তারপর বাসে আসা যাওয়া করি নাকি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কি বলেন? স্যার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো অনেক সময় রি ইন্স্যুরেন্স করে। স্যার রি ইন্স্যুরেন্স করার সময় কি ওগুলাও কি ভ্যাট হ্যাঁ, এর আওতায় পড়ে? কথা হইলো সোজা, কথা হইলো কি স্যার সোজা। সোজা। জিলাপির মতো চিন্তা করলে লাইফ জিলাপির মতোই থাকবে, এটা আর সোজা হবে না। হ্যাঁ, কথা সিম্পল। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স ছাড়া আর কোনো ক্ষেত্রে কি নাই? স্যার ভ্যাট নাই, এক্সাম্পশন নাই। এক্সাম্পশন নাই, ক্লিয়ার? সরি স্যার। জি স্যার। আইন যদি সহজভাবে চিন্তা করেন, আইন আপনার জন্য সহজ, আর যদি জটিলভাবে চিন্তা করেন তাহলে লাইফ শেষ। ওকে, তো আমরা এই যে লঞ্চ, বাস, ট্রেনে যে চলাচল করি, সেই ক্ষেত্রে নন এসি হইলে ভ্যাট নাই, এসি হইলে ভ্যাট আছে। নন এসি হইলে কি ভ্যাট নাই? ভ্যাট নাই। কিন্তু এসি হলে ভ্যাট আছে। আপনি এসি বাসে যাবেন, ভ্যাট আছে। আপনি এসি বগিতে ট্রেনে যাবেন, ভ্যাট আছে। আপনি লঞ্চে এসিতে যাবেন, ভ্যাট আছে। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে যে পণ্য পরিবহন। এতক্ষণ যেটা আলাপ করলাম সেটা হলো যাত্রী পরিবহন, তাই না? এখন বলছে যে পণ্য পরিবহন। যদি আপনি পণ্য পরিবহন সেবা দেন, যেমন আপনার ট্রাক আছে, ট্রাকে করে আপনি বিভিন্ন ধরনের গুডস ট্রাক বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথায় আপনি ক্যারি করেন, তাহলে আপনি কি করছেন? পণ্য পরিবহন সেবা দিচ্ছেন। কি দিচ্ছেন? পণ্য পরিবহন সেবা দিচ্ছেন। তাহলে এই যে আপনার পরিবহন সেবা দিচ্ছেন, এই ভাড়ার উপর কি হবে না? ভ্যাট হবে না। তবে ওই ব্যতিক্রম হচ্ছে ব্র্যাকেটের ভিতরে দেখেন, যারা শিপিং এজেন্ট তাদের ক্ষেত্রে ভ্যাট হবে, যারা ফ্রেট ফরওয়ার্ডার সার্ভিস দেয় তাদের ক্ষেত্রে ভ্যাট হবে, যারা পরিবহন ঠিকাদার তাদের ক্ষেত্রে ভ্যাট হবে, যারা কুরিয়ার সার্ভিস সেবা দেয় যেমন এস এ পরিবহন, সুন্দরবন কুরিয়ার আছে না, এরা আমাদের গুডস গুলা ক্যারি করে, এদের ক্ষেত্রে আবার কি হবে? ভ্যাট হবে। তার মানে স্যার, আমি যদি ট্রাকের ড্রাইভার হই, মানে আমার নিজের ট্রাক আমি নিজে সার্ভিস দিই, সেই ক্ষেত্রে মনে হয় তাহলে স্যার ভ্যাটটা লাগতেছে না। কিন্তু অন্য ক্ষেত্রে হলে তো স্যার লাগতেছে। বিষয়টা কি এরকম স্যার? মানে ভুল হলে ক্ষমা করবেন স্যার। একটু বলতেছি, আর একটু ডিটেলস বলি। আপনি ট্রাকের মূল কথা হচ্ছে আপনার এই ট্রাক দিয়ে আপনি পণ্য পরিবহন সেবা দেন, আপনার 10টা 50টা ট্রাক আছে, আপনি ভাড়া দেন, ঠিক আছে? তাহলে ওই ভাড়ার উপর ভ্যাট হবে না। ক্লিয়ার? জি স্যার। কিন্তু আপনার কোনো ট্রাক নাই, আপনার কোনো ট্রাক নাই, ট্রাক নাই, আপনি কি করছেন? ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন 10 জনের কাছ থেকে ট্রাক নিয়ে এসে আপনি আরো জনের কাছে দিচ্ছেন। তাহলে কি, যাদের ট্রাক আছে তাদের কাছ থেকে ট্রাক গুলো আপনি ঠিকাদারির মধ্যে নিয়ে এসে আপনি কি করেন? মাঝখানে একটা কমিশন পাচ্ছেন। কিরকম? আপনার ট্রাক আছে, আপনি সরাসরি কাস্টমার খুঁজে পান না, তাহলে যারা পরিবহন ঠিকাদার আছে তারা কি করে? তারা এরকম এজেন্সি থাকে, তারা এরকম বিভিন্ন জনের কাছ থেকে রিকোয়ারমেন্ট আসে যে তার 2টা ট্রাক লাগবে, সে কি করে? যারা ট্রাক মালিক আছে তাদের সাথে যোগাযোগ করে, ভাই এইটা 10,000 টাকা ভাড়া দিবে, সে আবার মাঝখানে আরো 2,000 টাকা নিজের লাভ যোগ করে 12,000 টাকা নেয়। তাহলে তার কি সে কি নিজের পণ্য পরিবহন সেবা নিজে দিচ্ছে, নাকি আরেকজনের পরিবহন দিয়ে সে সেবাটা দিচ্ছে? পরিবহন স্যার, সে মিডলম্যান হিসেবে কাজ করতেছে। এই তারা হচ্ছে ঠিকাদার, তারা কি পরিবহন ঠিকাদার। কথাটা বুঝতে পারছি? আপনি যদি আরেকজনের ট্রাক দিয়ে পণ্য পরিবহন করেন, তাহলে আপনি হচ্ছেন পরিবহন ঠিকাদার, তাহলে আপনার ক্ষেত্রে অ্যাড হবে। কথা বুঝতে পারছি স্যার? থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার স্যার। এরপর বলছে এয়ার অ্যাম্বুলেন্স যদি হয় তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে? ভ্যাট হবে না। তবে চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা ব্যতীত, তাহলে যারা চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া দেয় তাদের ক্ষেত্রে ভ্যাট হবে। আর যারা
এয়ারলাইন্স, যারা কি এয়ারলাইন্স, তাদের ক্ষেত্রে কি হবে না, ব্যাট হবে না। তো চার্টার্ড বিমান হলে সেক্ষেত্রে ব্যাট হবে। অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে ব্যাট হবে না। রুগী ও লাশ পরিবহনের কাজে নিয়োজিত। তাহলে অ্যাম্বুলেন্স কোন ধরনের অ্যাম্বুলেন্স? রুগী এবং লাশ পরিবহন। আমাদের দেশে তো হরতাল লাগলে আমরা কি করি, অ্যাম্বুলেন্সে করে অফিসের লোকজন আসা যাওয়া করি, সেটার ক্ষেত্রে ঝামেলা আছে, তাই না? জি। না, এয়ারলাইন্স বলতে তার মানে আমরা মনে করেন যে সে ফর এক্সাম্পল যে আমরা মনে করেন আপনার হচ্ছে ইউএস বাংলাতে যে যাচ্ছি ওইটাতে তাহলে না, স্যার ওখানে ব্যাট ব্যাট নাই। নাই, ওখানে ব্যাট নাই। হ্যাঁ, কিন্তু চার্টার্ড বিমান আমি যদি একটা বিমান ভাড়া করে এখান থেকে ওইখানে যাই তখন আমার হচ্ছে ব্যাট আছে। জি 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 জি, আপনি হেলিকপ্টার মন চাইছে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাবেন, তাহলে ভ্যাট হ্যাঁ দিতে জি হবে, স্যার, ঠিক আছে? ট্রেন স্যার, জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর এরকম হেলিকপ্টারে বিয়ে করতে গেলে আমাদেরকে দাওয়াত দিবেন, ঠিক আছে? স্যার একটা এই যে কোশ্চেন ছিল স্যার একটু। আচ্ছা বলতেছি, খালি আমরা একটু ওয়েট করেন। আমরা চাকরি করি, অনেকে আছে না চাকরি করি, তো আপনি যে চাকরি করেন, আপনি কি গুডস সাপ্লাই দেন না সার্ভিস সাপ্লাই দেন? আপনি কি করছেন? সার্ভিস দিচ্ছেন, রাইট? কাকে সার্ভিস দিচ্ছেন? কোম্পানিকে দিচ্ছেন। তাহলে এমপ্লয়ি কোম্পানিকে সার্ভিস দিচ্ছে, রাইট স্যার? জি স্যার। তাহলে আপনার বেতন কোম্পানি দিচ্ছে, তাহলে কোম্পানি আপনার কাছে সার্ভিস দিচ্ছে, তাহলে আপনার বেতনের উপর কি ভ্যাট দিচ্ছে কোম্পানি? না স্যার। দিচ্ছে না। কেন দিতে হচ্ছে না? কারণ হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে, কর্মচারী কর্তৃক তাহার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা ভ্যাট এক্সাম্পটেড। ক্লিয়ার? আচ্ছা, যিনি কোশ্চেন করতে চাইছেন বলেন ঝটপট। হ্যাঁ। স্যার ওই যে একটু স্কিপ করে গেছি মনে হয় স্যার, ওই যে ফার্স্ট শিডিউল দ্বারা যদি এক্সামটেড থাকে তাহলে স্যার কোনো স্টেজেই ভ্যাট হয় না, কিন্তু এসআরও দ্বারা যদি কোনো এক্সামটেড থাকে, কোন সাপ্লায়ার হিসেবে যদি সে বিক্রি করতে যায় তখন ভিডিএস হয়, মানে ভ্যাট কাটতে হয়। বিষয়টা কি এরকম বলছিলেন স্যার? আমি একটু বুঝি, স্কিপ করতে মানে ধরতে পারিনি স্যার। এইটা এইটা যাইয়া ইম্প্যাক্টটা পাবেন কোথায়? প্রথম দিন ওই জটিলতা বলতে চাই না, হ্যাঁ। এটা আমরা যখন ওই বিডিএস এর এসআরও পড়বো, হ্যাঁ, উৎসে ভ্যাট কর্তন, সেখানে পড়াবো। আজকে ওটা পড়াইলে গিট্টু লেগে যাবে। ওকে স্যার? জি ওইটা স্যার। আমরা ওইটা আমরা ওই ওই ক্লাসে পড়বো, যে ক্লাসে উৎসে ভ্যাট কর্তন আছে সেটাতে, হ্যাঁ। এর মধ্যে কিছু বেসিক ধারণা ডেভেলপ হোক, তারপর দেন এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা আছে না স্যার? জি এইসব ধর্মীয় আচার অনুষ্ঠানের সেবাগুলো যেগুলো, এগুলোর ক্ষেত্রে ভ্যাট হবে না। তারপরে ডাক যোগাযোগ সেবার ক্ষেত্রে হবে না, তবে কুরিয়ার সার্ভিস বা এক্সপ্রেস মেইলের ক্ষেত্রে ভ্যাট হবে। তারপরে আপনার বাসার পাশে লন্ড্রি আছে না স্যার? জি স্যার। লন্ড্রি। এখন যদি মনে করেন আপনি ব্যান্ড বক্স, ক্যালকাটা, বিভিন্ন ধরনের এরকম অটোমেটেড লন্ড্রিতে আপনি কাপড় দেন, ড্রাই ক্লিনিং এ দেন, সেগুলোর ক্ষেত্রে ভ্যাট হবে। কিন্তু যদি হস্তচালিত লন্ড্রি হয়, যেগুলোতে ম্যানুয়ালি ওয়াশ করে, ম্যানুয়ালি আপনার কি করে, আয়রন করে, সেগুলোর ক্ষেত্রে ভ্যাট হবে না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আচ্ছা। তো আমরা থার্ড শিডিউলের লাস্টে পড়ার সময় একটা জায়গায় পড়ছিলাম যে ল্যান্ড ডেভেলপার, পড়ছিলাম না স্যার, মনে আছে? জি স্যার। জি জি স্যার। সেখানে ল্যান্ড ডেভেলপার ছিল আর রিয়েল এস্টেট ছিল। এখানে বলছে যে ল্যান্ড বা বিল্ডিং বিক্রি করার সময়, ফ্ল্যাট বিক্রি করার সময় বলছে যে ভ্যাট হবে না, তবে কাদের ক্ষেত্রে হবে? যারা ল্যান্ড ডেভেলপার বা যারা রিয়েল এস্টেট, তাদের ক্ষেত্রে কি হবে? ভ্যাট হবে। তাহলে আপনি আমি ইন্ডিভিজুয়াল, তাহলে যারা ল্যান্ড ডেভেলপার বিজনেস করে, যারা রিয়েল এস্টেট বিজনেস করে, তারা বিক্রি করলে ভ্যাট হবে, এছাড়া অন্য কেউ বিক্রি করলে ভ্যাট হবে না। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। যার কারণে আপনি আপনার ব্যক্তিগত জমি বিক্রি করলে, আপনার ব্যক্তিগত ফ্ল্যাট বিক্রি করলে সেক্ষেত্রে ভ্যাট হয় না। তাহলে আমরা ফার্স্ট শিডিউলটা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, সেকেন্ড শিডিউলে কি থাকবে বলছিলাম? সার্ভিস। সেকেন্ড শিডিউলে সার্ভিস বলছিলাম না সাপ্লিমেন্টারি ডিউটি বলছিলাম? সাপ্লিমেন্টারি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, সেখানে টোটাল 3টা টেবিল থাকবে। কয়টা টেবিল থাকবে? 3টা টেবিল। এই যে প্রথম টেবিলে বলা হয়েছে যে ইম্পোর্ট স্টেজে যেসব গুডস এর উপর এসডি হবে, সেটা লিস্টটা কোথায় পাওয়া যাবে? টেবিল 1-এ। আর টেবিল 2-তে হচ্ছে সাপ্লাই স্টেজে গুডস এর লিস্ট, এই যেখানে সেই লিস্ট গুলো দেওয়া আছে, হ্যাঁ, বিশাল বড় লিস্ট।
টেবিল 1 এখনো চলছে। আমরা যদি টেবিল 2 তে যাই, এই যে চলে আসছে কাছাকাছি। এই কি লেখা আছে? টেবিল 2 সরবরাহ পর্যায়ে, তার মানে সাপ্লাই স্টেজে অ্যাপ্লিকেবল এসডি, রাইট? টেবিল 1 হচ্ছে ইনপুট স্টেজে এসডি গুডস এর ক্ষেত্রে, টেবিল 2 তে হচ্ছে সাপ্লাই স্টেজে এসডি গুডস এর ক্ষেত্রে। তাহলে আর বাকি রইল কি? টেবিল 3। টেবিল 3 তে হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সার্ভিসের ক্ষেত্রে, সেবা পর্যায়ে, ঠিক আছে, সরবরাহ পর্যায়ে। ক্লিয়ার? এই যে আপনারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, সেখানে এসডি দেওয়া লাগে। কি দেওয়া লাগে? এসডি দেওয়া লাগে। টেলিফোনের মোবাইল সিম টিম ব্যবহার করেন, এসডি আছে। ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে আগে ছিল, এখন আর নাই। হ্যাঁ, যেমন এদিকে, তারপর এই যে স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর, এসডি আছে 25%। যে বিআরটিএ থেকে আপনার গাড়ির ট্রেড লাইসেন্স, গাড়ির লাইসেন্স করান, এই রিনিউয়াল করান, এগুলোর ক্ষেত্রে এসডি আছে। ঠিক আছে? তাহলে আমরা সেকেন্ড শিডিউল দেখলাম। তাহলে ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল গেল। এখন বাকি আছে কোন শিডিউল? থার্ড শিডিউল। থার্ড শিডিউল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিডিউল, রাইট? জি স্যার। থার্ড শিডিউলে কয়টা টেবিল থাকবে বলছিলাম? 4টা। 4টা টেবিল। কি কি? 5%, 7.5%, 7%, 10% আর হচ্ছে স্পেসিফিক। ওকে, দেখেন এই যে দেখেন টেবিল 1 পার্ট এ গুডস এর ক্ষেত্রে কত পার্সেন্ট দেখা যাচ্ছে এখানে? 5%। সব 5%। 5%, সবগুলো এখানে 5% থাকবে, রাইট? আর পার্ট বি তে থাকবে সার্ভিস 5%, রাইট? জি। এই যে দেখেন সার্ভিস 5%। কয়টা আছে? ইন্টারনেট সার্ভিস 5%, এই অল্প কয়টা, তাই না? এগুলো হচ্ছে 5% সার্ভিস। দেন টেবিল 2 এর ক্ষেত্রে কত পার্সেন্ট বলছিলাম? 7.5%। 7.5। আর টেবিল 3 তে 10%। 10%। দেখেন 10% এ গুডস এর ক্ষেত্রে একটাও নাই, আছে? একটাও নাই। এগুলো সব চলে গেছে কোথায়? 15% হয়ে গেছে। কোথায় চলে গেছে এগুলা? এই যে দেখেন সার্ভিসের ক্ষেত্রে এগুলো হচ্ছে 10%। তাহলে 3টা টেবিল গেল। 4 নাম্বার টেবিলটা কি বলছিলাম স্যার? অন্যান্য যেমন রড, টন হিসাবে, তারপরে ইট, এসব এটা আর কি বলছিলাম, দাম অনুযায়ী। পার্সেন্টেজ বলি নাই, টাকা বলছিলাম। ছিল, নির্দিষ্ট নির্দিষ্ট। নির্দিষ্ট অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, রাইট? Just এই amount। দেখেন জি। নিউজ প্রিন্ট প্রতি টন কত টাকা? 1600 টাকা। 1600 টাকা। সুতা প্রতি কেজি 5 টাকা। এই যে এরকম ভাগ করা আছে, রাইট? এরপর আপনি নিচের দিকে গেলে দেখবেন যে ব্রিক্স আছে, ইট আছে, এই যে 3 ছিদ্রওয়ালা বিশিষ্ট, তাহলে হাজারে 800 টাকা, হাজারে 600 টাকা, এরকম ভাগ করা আছে, রাইট? আর এমএস প্রোডাক্ট যেগুলো আছে, এই যে টনে 1600 টাকা, 2700 টাকা, 1500 টাকা, 1700 টাকা, তাই না? জি। এটা হলো গুডস এর গেল। সার্ভিসের ক্ষেত্রে একটাই আছে, সেটা হচ্ছে মোবাইলের সিম। কি? মোবাইলের সিম। মোবাইলের সিমে কত টাকা ভ্যাট? মোবাইল 300 টাকা। আচ্ছা, তারপর বলছিলাম যে এই 4টা টেবিলের পরে একটা গুরুত্বপূর্ণ প্যারা আছে বলছিলাম না স্যার? জি স্যার। এই যে এইটা হলো সেটা, এই যে এইটুক, ঠিক আছে? এখানে দেখেন প্রথমে বলছে যে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের রেট কত পার্সেন্ট? 7.5। মেডিসিনের ক্ষেত্রে কত? 2.4। ডিজেল কেরোসিনের ক্ষেত্রে, ডিজেল কেরোসিন এগুলোর ক্ষেত্রে 2%। ভূমি উন্নয়নের ক্ষেত্রে 2%। ফ্ল্যাটের ক্ষেত্রে 1600 স্কোয়ার ফিট পর্যন্ত 2%। 1600-এর উপরে যদি হয় তাহলে টোটালের উপর 4.5%। আর যদি পুনরায় রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে কোনো সাইজের ইস্যুস নাই, সেক্ষেত্রে 2%। ওকে। আর কতিপয় পাইকারি ব্যবসায়ীর ক্ষেত্রে কত পার্সেন্ট বলছিলাম? 1.5। ওকে। তাহলে এখন দেখেন আমাদের এখানে এই কেমিক্যাল বিজনেসের মনে হয় 3-4 জন আছেন, জাকি এন্টারপ্রাইজ, আরেকটা জন পিসিএস, এটা কি? জি। ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন, ওনারা বলবে যে ওনাদের ভ্যাটের রেট 10%, কিন্তু ভ্যাটের
ওনার হলো ট্রেডার, ট্রেডারের ভ্যাটের রেট কত পার্সেন্ট স্যার? 10%. ট্রেডার স্যার 15। 7.5%। তাহলে ওনার ট্রেডার 7.5 হওয়ার কথা, 7.5. ওনার 7.5 হওয়ার কথা, তাই না? কিন্তু ওনারা জি জিজ্ঞেস স্যার। করলো, উনি বলবে 10%, উনি রিটার্নও সাবমিট করে 10% দিয়ে, রাইট? জি স্যার। কি কারণে এখন বলতে পারবেন যে যারা 10% দিচ্ছেন তারা কি বলবেন কেন 10%? আনসার আছে? এটা আপনাদের হোমওয়ার্ক, যে এটা 7.5% হলো ট্রেডারের ভ্যাট, আপনাদের কেন 10% আপনারা দিচ্ছেন, এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে আপনারা এটার ব্যাখ্যা দিবেন। ওকে স্যার? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার, ওকে। তাহলে আমাদের বাকিদের শিখা হবে। এরপর আপনারা চেষ্টা করার পর রেজাল্ট যেটা দেওয়ার পরে আমরা এটা দেখবো যে যেটা বলছেন সেটা জাস্টিফাইড কিনা, তাহলে ওকে। আর যদি জাস্টিফাইড না হয় তাহলে কেন বিকল্প হবে সেটা আমরা বলে দিব। ওকে? ওকে স্যার, ওকে। ওকে স্যার। আচ্ছা, এখন এই পর্যায়ে আমরা কি করব, একটা ব্রেক নিব 10 মিনিটসের, তারপর আমরা আবার জয়েন করব। ওকে ওকে, তাহলে আমরা এখন 10 মিনিটের একটা ব্রেক নিব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন?